আচ্ছা, সাউন্ড ক্লিয়ার আছে? সাউন্ড কি ক্লিয়ার আছে কিনা একটু দেখো তো, সাউন্ড ক্লিয়ার আছে কিনা। সাউন্ড ক্লিয়ার আছে কিনা এটা একটু আগে কমেন্ট করো। হ্যাঁ, সাউন্ড ক্লিয়ার আছে? সাউন্ড ক্লিয়ার আছে দেখো তো। হ্যাঁ, ক্লিয়ার আছে, এখন ক্লিয়ার। সাউন্ড ক্লিয়ার আছে কিনা? সাউন্ড কি ক্লিয়ার আছে? সাউন্ড ক্লিয়ার এখানে বোঝা যায় না কেন? ওকে, ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আচ্ছা, সাউন্ড ক্লিয়ার আছে এখানে, কেন যেন শুনতে পাইতেছি না। একটু ঠিকঠাক ভাবে বলবা। ওকে, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগত। আমি এই সাথে আছি মোহাম্মদ শাহাদাত হোসেন, 40তম বিসিএস এডুকেশন ক্যাডারে কর্মরত আছি। তো আজকে আমাদের আমার প্রথম একটা ব্যাচের একটা শুরুর ক্লাস, এটা একটা উন্মুক্ত গ্রুপে নিচ্ছি। সেটা হচ্ছে বাস্তব সংখ্যার উপরে। তো সবাই নিশ্চয়ই ভালো আছে সবাই। তো তোমরা সবাই প্রথমে কে কোন জেলা থেকে জয়েন করছো সেটা একটু বলবা, আর সবাই লাইভটা একটু শেয়ার করে দিবা। প্রথম কাজ হচ্ছে লাইভটা একটু শেয়ার করে দেওয়া, সবাই একটু লাইভটা শেয়ার করে দিবা। সবাই একটু প্রথমেই লাইভটা শেয়ার করে দিবা। কে কেমন আছো সবাই সেটা বলবা, কে কোন জেলা থেকে আছো সেটা একটু বলবা, সাথে লাইভটা একটু শেয়ার করে দিবা সবাই। এটা হচ্ছে আমার, বিশেষ করে যারা স্টুডেন্ট আছে তাদের কাছে আমার দাবি হচ্ছে তোমরা একটু লাইভটা শেয়ার করে দিবা সবাই। আমরা আমাদের ক্লাস এখনই শুরু করব। আমাদের বাস্তব সংখ্যার উপরে আমার একটা ব্যাচের শুরুর ক্লাস, সেই ক্লাসটা আমি উন্মুক্ত গ্রুপে নিচ্ছি। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আমরা বাস্তব সংখ্যার উপরে ক্লাসটা নিব। থ্যাংক ইউ সো মাচ সুমন হোসেন। সবাই একটু লাইভটা শেয়ার করে দিবা, বিশেষ করে আমার ব্যাচে যারা আমার ক্লাস পছন্দ করে অনেক বেশি, তাদের কাছে দাবি হচ্ছে তোমরা সবাই লাইভটা একটু শেয়ার করো। সবাই শেয়ার করে শেয়ার ডান লেখো। যশোর থেকে কাইয়ুম হোসেন আছে, কুমিল্লা কুড়িগ্রাম থেকে স্মৃতি খাতুন যশোর থেকে, সুমন হাসান পটুয়াখালী না, গফরান ফেনী থেকে। ওকে, ঠিক আছে। পিঙ্কি দাস ফেনী শেয়ার করছে, থ্যাংক ইউ সো মাচ মিস্টার বর্ণ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তোমরা একটু লাইভটা শেয়ার করে দিবা। আহ আমি বেসিক থেকে পড়াইতে পছন্দ করি এবং সুন্দরভাবে সময় নিয়ে ধীরে সুস্থে পড়াইতে পছন্দ করি। তো এটা হচ্ছে আমার একটা প্রিলি প্লাস রিটেন লেখা আছে উপরে। এই ব্যাচটারই শুরুর ক্লাস আজকে, এবং শুরুর ক্লাসটা আমি উন্মুক্ত গ্রুপে নিচ্ছি। ঠিক আছে, ওকে, খুলনা থেকে বলছে না? ওকে, ঠিক আছে। মণিকৃষ্ণ রায় শেয়ার ডান, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ডিএম আলামিন নারায়ণগঞ্জ, বাট গ্রামের বাড়ি পটুয়াখালী, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আমরা এখন আমাদের ক্লাসটা শুরু করতেছি। আমরা বাস্তব সংখ্যার শুরু ক্লাস। আমি যেটা বলতেছি, আমি যে কোনো ক্লাস, যে কোনো যখন টপিকের উপরে ক্লাস নেই, সেটা আপনি বেসিক থেকে নিতে পছন্দ করি, শূন্য থেকে, জিরো থেকে নিতে পছন্দ করি। এবং পছন্দর শুধু না, আমার স্টাইলটাই এমন। যদি কেউ ম্যাথে শূন্য থেকে শিখতে চায় অথবা বেসিক থেকে শিখতে চায়, আজকের ক্লাসটা আমার দেখতে পারো তোমরা। একটু ডেমো ক্লাস হিসেবে দেখতে পারো, কেমন লাগে। যতটুকু পড়াই, যত অল্প পড়াবো কিন্তু সুন্দর করে পড়াবো। একটা ম্যাথ করাবো, 5টা ম্যাথ তুমি করতে পারবা, বা একই টাইপের 3-4টা ম্যাথ করাবো, তুমি বাকি সব ম্যাথ ইনশাল্লাহ করতে পারবা। ওকে, অনেকে অনেক জায়গা থেকে আছো, ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা আমাদের ক্লাস শুরু করি। হ্যাঁ, সবাই একটু লাইভটা শেয়ার করে দিবা। সবাই নিশ্চয়ই ভালো আছো, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। ওকে, আমরা আমাদের ক্লাস শুরু করি। ঠিক আছে, সবাই লাইভটা শেয়ার করছো? সবাই কি লাইভটা শেয়ার করছো আমাকে বলো। সবাই যারা আমার স্টুডেন্ট হোক বা যারা আছো, সবাই লাইভটা কি শেয়ার করছো বলো তো? তোমাদেরকে লাইভটা একটু শেয়ার করতে হবে। আচ্ছা, আমি এখন আমার ক্লাস শুরু করি। থ্যাংক ইউ সো মাচ। যারা যারা লাইভটা শেয়ার করছো তাদেরকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। যারা করো নাই তাদেরকেও ধন্যবাদ। ওকে, আমরা আমাদের ক্লাস শুরু করি। বাস্তব সংখ্যা। এই বাস্তব সংখ্যার উপরে ক্লাসের হেডিংটা বাস্তব সংখ্যা, অথবা আমাদের যে সিলেবাস সেটাই বলা থাকে বাস্তব সংখ্যা। মূলত শুধু বাস্তব সংখ্যা থাকে না, এখানে অবাস্তব সংখ্যা যেটা আছে, জটিল সংখ্যা যেটা বলা হয়, সেটাও আমার টপিকে থাকবে, তবে শেষের পার্টে রাখছি এটা। সেটা হচ্ছে আমাদের এই বাস্তব সংখ্যা অ্যাটলিস্ট 3 থেকে 4টা ক্লাস হবে। এটা একটা খুবই 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 ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, যেখান থেকে বিসিএস এ 2 মার্কস মতো আসে।
2 মার্কস এবং বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন আসে, ঠিক আছে। তো আমরা তো এটা 3 থেকে 4টা ক্লাস নিব, সেটা আজকের শুরুর ক্লাসটা নিতেছি, সেটা তোমাদের জন্য উন্মুক্ত। ওকে, সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার ক্লাস শুরু করতেছি। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই একটু লাইভটা শেয়ার করো। ওকে, বাস্তব সংখ্যা শুরু করার আগে আমরা যেহেতু পাটিগণিতটা শুরু করছি, সেই পাটিগণিতের জনককে এটা পরীক্ষা আসে, জাস্ট মুখস্থ করতে হবে, কিছু করার নাই, এটা মুখস্থ। নাম্বার 1, পাটিগণিতের জনক। পাটিগণিতের জনককে, যারা যারা পারবা একটু অ্যান্সার দাও। পাটিগণিতের জনক। এখন বাস্তব সংখ্যা যখন শুরু করবো, বাস্তব সংখ্যা রিলেটেড আমি একটু পরে বলতেছি যে বাস্তব সংখ্যা কোনটা, অবাস্তব সংখ্যা কোনটা, অথবা কোথা থেকে নাম্বারগুলো আসছে, একটু পরে আসতেছি। তার আগে আমি যেটা কথা বলবো সেটা হচ্ছে আমরা যে সংখ্যা বা সংখ্যা নিয়ে কথা বলতেছি না, সংখ্যা, এই সংখ্যাটা আসলে আমরা যে সংখ্যা নিয়ে আলোচনা করতেছি সেটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতির সংখ্যা। আরো অনেক ধরনের পদ্ধতি আছে, সেগুলো নিয়ে আমরা বহুল প্রচলিত না, আমাদের শিখতে হয় দশমিক সংখ্যা পদ্ধতিটা। এখানে অঙ্ক আছে কত, 0 থেকে শুরু করে 9 পর্যন্ত মোট 10টা অঙ্ক আছে। এই 10টা অঙ্ক দিয়ে পৃথিবীতে যত সংখ্যা গঠিত হয়, এই 10টা অঙ্ক দিয়ে গঠিত হয়। এই 10টা অঙ্কের মধ্যে 1 থেকে 9 যে 9টা আছে, এইটাকে বলে সার্থক অঙ্ক। এগুলো এক একটা অঙ্ক। এই যে 0 থেকে 9 পর্যন্ত আমি বললাম, কারা কারা, 0, 1, 2, 3, এগুলা 2, 3, 4, 5, এভাবে করে 9 পর্যন্ত যে সংখ্যাগুলো অঙ্কগুলো আছে, এগুলো এক একটা কি, এগুলার নাম এক একটা অঙ্ক। এগুলার নাম কি, এক একটা অঙ্ক। এই অঙ্কগুলো দিয়েই মূলত পৃথিবীর যত সংখ্যা আছে সেই সংখ্যাগুলো এই অঙ্কগুলো দ্বারাই গঠিত হয়, তাই না? ওকে, এই অঙ্কগুলো দ্বারা গঠিত হয়। এখন কথা হচ্ছে এই অঙ্কের নাম আছে, একটা হচ্ছে সার্থক অঙ্ক, আরেকটা হচ্ছে সাহায্যকারী অঙ্ক। পরীক্ষায় আসে নিচের কোনটি সার্থক অঙ্ক, কোনটি সাহায্যকারী অঙ্ক, এগুলো আসে। সার্থক অঙ্ক কোনগুলো, সাহায্য, এই 0টা হচ্ছে সাহায্যকারী অঙ্ক, কারণ 0 এর কোনো ভ্যালু নাই, আসলে নিজস্ব কোনো ভ্যালু নাই, এটা শূন্য। এই শূন্যটা হচ্ছে সাহায্যকারী অঙ্ক। কি, সাহায্যকারী অঙ্ক, এটা একটা নাম আছে, এগুলা হচ্ছে সাহায্যকারী অঙ্ক। সাহায্যকারী অঙ্ককে শূন্য, আর বাকি 1 থেকে শুরু করে 9 পর্যন্ত যে আছে এগুলোকে বলে সার্থক অঙ্ক। পরীক্ষায় আসে নিচের কোনটি সাহায্যকারী অঙ্ক, নিচের কোনটি সার্থক অঙ্ক নয়, এগুলো যখন পরীক্ষায় আসবে তোমার এগুলা দিতে হবে। বোঝা গেছে কথা? সবাই কি কথা বুঝতেছো? তাইলে এগুলার এক একটা নাম হচ্ছে অঙ্ক। অঙ্ক হয় কয় ধরনের, 2 ধরনের। নাম্বার 1 হচ্ছে সার্থক অঙ্ক, 2 নাম্বার হচ্ছে সাহায্যকারী অঙ্ক। তাহলে সার্থক অঙ্ক কে কে, 1 থেকে শুরু করে 9 পর্যন্ত, এরা হচ্ছে সার্থক অঙ্ক, আর সাহায্যকারী অঙ্ক হচ্ছে শূন্য। আমাকে বলো এখন, তোমাকে আমি একটা প্রশ্ন দিই, দেখো সবাই বুঝতে পারছো কিনা বিষয়টা। এগুলা খুব সহজ, কিন্তু পরীক্ষা আসে না পড়ার কারণে এই অঙ্কগুলো, এই জিনিসগুলো অনেক সময় পারা যায় না। বিষয়টা বুঝো, এই 0 থেকে 9 পর্যন্ত যে অঙ্কগুলো, এক একটা অঙ্ক না, যে অঙ্ক বলতে কি বোঝায় তোমার, যে ABCD আছে না, অক্ষর আছে না, অক্ষর অক্ষর দিয়ে সব শব্দগুলো গঠিত হয়েছে না, তো এই অঙ্কগুলো দিয়ে সব সংখ্যা সংখ্যা কাদেরকে নিয়ে, এই অঙ্কগুলো দিয়ে গঠিত হয়েছে, তাই তো? আচ্ছা, যাই হোক, আমার কথা হচ্ছে গিয়ে, ধরো আমি তোমাকে প্রশ্ন বললাম, নিচের কোনটি কোনটি সার্থক অঙ্ক নয়, অঙ্ক নয়, তোমাকে যে প্রশ্নটা করলাম, ধরো তুমি এখন, এটা তো খুব ইজি, তারপরে তোমরা দেখি পারো কিনা। পারবা তো অবশ্যই, অবশ্যই তোমাদেরকে এঙ্গেজ রাখার জন্য আমি এই ইয়েটা দিব। কোনটা অ্যান্সার বলো তো, কোনটা অ্যান্সার, কোনটা যে নিচের কোনটি সার্থক অঙ্ক নয়, কোনটি? একটু অ্যান্সার দিবা, সবাই আমার সাথে সাথে অ্যান্সার দিতে হবে। একটু কমেন্ট করবা, তাতে হবে কি, তুমি ক্লাসটা তুমি সুন্দরভাবে যদি করতে করো, তোমার আজকের ক্লাস করে দেখবা যে কিছু কিছু জিনিস, এমন জিনিস শিখবা তুমি জীবনে কখনো এই করো না, অথবা তুমি পারো, তারপর বেসিকটা তোমার একটু ভালো হবে। সবাই একটু অ্যান্সার দাও, এটা কোনটি সার্থক অঙ্ক নয়? ঠিক আছে, সার্থক অঙ্ক নয়, সবাই একটু অ্যান্সার দাও। আচ্ছা, সার্থক অঙ্ক নয় কোনটি গো? হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই কমেন্ট করো, সার্থক অঙ্ক নয় মানে সাহায্যকারী অঙ্ক, সেটা হচ্ছে কত, শূন্য। সাহায্যকারী অঙ্ক, এটা নিজস্ব কোনো মান নেই, আলাদা করে সেটা কি হয়, যেমন 5 এর শূন্য বসে এটা 50 হয়ে যায়, তাই না? এটা হচ্ছে বিষয়, শূন্য নিজস্ব কোনো মান নাই, কিন্তু 5 যে মান সেটার সামনে যদি বসে
অথবা অন্য কিছু সামনে বসলেই সেটা, ডান পাশে বসলেই সেটার ভ্যালুটা অনেক বৃদ্ধি করে ফেলে। এটা হচ্ছে সাহায্যকারী অঙ্ক। এখন আসি আমি, এই যে অঙ্কগুলো আছে না, এই 10টা অঙ্ক, শুরুতে 10টা অঙ্ক আবিষ্কার হয় নাই, হয়েছিল জিরো বাদে বাকি যেগুলো আছে না 1 থেকে 9 পর্যন্ত, 1 থেকে 9 পর্যন্ত এইগুলো হচ্ছে প্রথমে আবিষ্কার হয়েছিল। শূন্যটা ধারণা অনেক পরে আসছে। সেই শূন্যর ধারণা, শূন্য এর ধারণা দিছে ভারতীয়রা। সেটা কে দিছে? এই যে পাটিগণিতের যে জনক আর্যভট্ট, ওনার নাম কি? আর্যভট্ট। আর্যভট্ট, আর্যভট্ট উনি হচ্ছে ভারতীয় একজন। একটা প্রশ্ন আসে পাটিগণিতের জনককে, সেটা হচ্ছে আর্যভট্ট। শূন্য এর ধারণা কে দিচ্ছেন? আর্যভট্ট। শূন্য এর আবিষ্কারক আর্যভট্ট হয়, অনেক সময় সেটা ব্রহ্মগুপ্ত থাকে, সেটাও অ্যান্সার হতে পারে। ঠিক আছে, সবাই খেয়াল করো। তাইলে আমি প্রশ্নটা অ্যান্সার, আরো কি কি প্রশ্ন হইলো কি? শূন্য এর ধারণা, ধারণা দেন কে? এই যে আর্যভট্ট দেন। আর শূন্য এর আবিষ্কারক, আবিষ্কারক যদি বলা হয়, এটা পরীক্ষায় প্রত্যেকটা বিষয় পরীক্ষা আসে এগুলো, হ্যাঁ। আবিষ্কারক বললেও সে আর্যভট্ট হতে পারে, আবার ব্রহ্মগুপ্তও হতে পারে। ঠিক আছে, যে কোনোটা অপশনে থাকলে সেটা ওনার নাম দিতে হবে। ঠিক আছে, এই একদম সবার সামনে ধারণা দিছে, শূন্যের ধারণা দিছে আর্যভট্ট, ওইভাবে আবিষ্কার উনি হয়তো বা ওইভাবে করে নেয়, যার জন্য বা ফর্মালি সবার সামনে আনে না, যার জন্য আর্যভট্ট শূন্যের ধারণা দেন। তবে আবিষ্কারক কে সেটাও যদি অপশনে থাকে, আর্যভট্ট যদি থাকে, সেটা অপশনে, এটা অ্যান্সার হবে। তবে দুইটা একসাথে থাকবে না। ঠিক আছে, দুইটা একসাথে থাকবে না। কথা বুঝতে পারছো এই পর্যন্ত সবাই? এরপরে আসো, সংখ্যা অঙ্ক নিয়ে আরো আমার কিছু কথা আছে, আশা করি সবাই এই পর্যন্ত বুঝছো। এরপরে আসি আমার, এরপরেরটা হচ্ছে আমার স্বকীয় মান এবং স্থানীয় মান। আমি যদি একটা ভিডিও দিছি, তোমরা অনেকেই হয়তো দেখছো, তারপর আমি একটু সুসংক্ষেপে একটু বলবো। সেটা হচ্ছে, যেই 10টা অঙ্কের কথা আমি বলছি 0 থেকে 9 পর্যন্ত, এগুলা স্বকীয় মান হচ্ছে অঙ্কগুলোর যে মান সেটাই। যেমন 5 এর স্বকীয় মান 5, স্বকীয় মানে কি? নিজস্ব মান, তাই না? আর কোন একটা সংখ্যার মধ্যে অঙ্কটা কোথায় আছে তার উপরে ভিত্তি করে সেটার একটা মান হয়, মান থাকে, সেটা হচ্ছে স্থানীয় মান, মানে স্থান কোথায় বসে। এটা নিয়ে ডিটেলসে আমি কথা বলবো, সেটা হচ্ছে এই চ্যাপ্টারের শেষের দিকে। আমাদের একক স্থানীয়, দশম স্থানীয় অঙ্ক আছে, সেই সময় কথাগুলো বলবো। ঠিক আছে, এখন জাস্ট এই ব্যাপারটা বলে রাখি। যেমন ধরো তোমার একটা সংখ্যা আছে, ধরো যে কোনো একটা সংখ্যা আছে 45692 3, হ্যাঁ, 2324, ধরো এরকম আছে। এখানে আমি যদি বলি এই এই যে সংখ্যাটা, এখানে এই 2 এর স্বকীয় মান কত? স্বকীয় মান বললেই 2। 4 এর স্বকীয় মান কত? সেটা 4। সবসময় স্বকীয় মান যা, যে অঙ্কটা, সেই অঙ্কটা স্বকীয় মান সেটাই। কিন্তু আবার এই 2 এর ক্ষেত্রেও স্বকীয় মান কত? 2। কিন্তু এখানে যদি এই সংখ্যাটার কথা, স্থানীয় মানের কথা বলি আমি, তাহলে সেক্ষেত্রে কি হবে জানো? এই স্থানীয় মান হবে এই একক স্থানীয়, এটা একক স্থানীয়, দশক স্থানীয়, শতক স্থানীয়, এইভাবে করে অঙ্কগুলো হয়তো। তুমি জাস্ট মনে রাখবে এইটা। আমি সংক্ষেপে বলে দেই, কারণ ডিটেলস আমি পরে এটা নিয়ে কথা বলবো। 2 যেইটা আছে, যেই সংখ্যাটা, যে অঙ্কটা আছে 2 এর স্থানীয় মান, ধরো 2 এর স্থানীয় মান, সেটা হবে কি? 2 এর পরে একটা অঙ্ক আছে না ডান পাশে, তাহলে একটা শূন্য দিবা, জাস্ট এটাই আনসার। 2 এর স্থানীয় মান, এই 2 এর স্থানীয় মান হয় 20, আর এই 2 এর স্থানীয় মান কত হবে? 2 লিখে 2 এর পরে আছে কয়টা অঙ্ক? 3টা অঙ্ক, তাহলে 3টা শূন্য হবে। ডান পাশে কয়টা অঙ্ক আছে সেটা দেখে তুমি সহজে বের করতে পারো। এইটার বেসিক আইডিয়াটাকে সেটা আমি পরে আলোচনা করব। এখন আমি আরো গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেগুলো নিয়ে সামনে আলোচনা করব। সবাই আমার কথাটা বুঝতে পারছো কিনা? 2 এর পরে ডান পাশে, বাম পাশে কয়টা অঙ্ক আছে সেটা কোনো ম্যাটার করবে না, তোমাকে দেখতে হবে ডান পাশে কয়টা অঙ্ক আছে। 2 এর পরে একটা অঙ্ক আছে, একটা শূন্য দিবা, জাস্ট এইটাই। এটা শর্টকাট ওয়ে। ঠিক আছে, এরপরে 2 এর পরে এখানে আছে 3টা অঙ্ক, তাহলে 3টা শূন্য দিবা, তাইলে সেটাই 2 এর স্থানীয় মান পেয়ে যাবা। তাহলে একই 2 জায়গার এখানে বসছে, আরেকটা এখানে বসছে, এই দুইটার ভ্যালু কিন্তু ভিন্ন হয়ে গেছে। এইটাই হচ্ছে স্থানীয় মান। তো স্বকীয় মান বললে যে কোনোটা যে কোনো জায়গায় হইতে পারে, তাই না? এই হচ্ছে আমার বিষয়। এখন আমি যদি তোমাকে একটা সংখ্যা দিয়ে বলি স্থানীয় মান কত এবং স্বকীয় মান কত, একটু সবাই বলবা। হলো 672735, এরকম। এই 7 এবং 7,
এই দুইটার স্বকীয় মান কত এবং স্থানীয় মান কত? স্বকীয় মান কত এবং স্থানীয় মান কত? সবাই একটু কমেন্ট করো। স্বকীয় মান কত এবং স্থানীয় মান কত? এই 7 এবং 7 এর সবাই একটু কমেন্টে আমাকে জানাও, অ্যান্সার জানাও। আর যারা শেয়ার করো না এখনো, তারা একটু শেয়ার করে দিবা, কার্পণ্য করা যাবে না। ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পারছো বিষয়টা? এখন একটু সবাই শেয়ার করে দিবা, হ্যাঁ, শেয়ার করে দাও সবাই। তাহলে এই 7 এর স্বকীয় মান কত আর 7 এর স্থানীয় মান কত, এটা একটু সবাই করো। 7 কিন্তু এখানে দুইটা আছে, আমি দুইটারই স্বকীয় মান চাইছি, দুইটারই স্থানীয় মান চাইছি, দুইটারই স্বকীয় মান চাইছি, দুইটারই স্থানীয় মান। হ্যাঁ, এই স্বকীয় মান কত হবে? এই 7, এই 7 এর স্বকীয় মান কত হবে? আবার এই 7 এর স্থানীয় মান কত হবে? এই 7 এর স্থানীয় মান কত হবে? হ্যাঁ, স্বকীয় মান বললে সেটা 7 7ই হবে, এটার কোনো কথা নাই। 7 এর স্বকীয় মান 7ই হবে। আর স্থানীয় মান যখনই বলবে, এই 7 এর স্থানীয় মান হবে 7 লিখে 7টা লিখতে হবে, শূন্য হবে তারপর ডান পাশে যে কয়টা অঙ্ক আছে ওই কয়টা। আবার এই 7টা অবশ্যই 7 লিখে লিখতে নিতে হবে। হ্যাঁ, যার স্থানীয় মান বের করবা সেই অঙ্কটা লিখে নিতে হবে আগে। লিখে নিয়ে তারপরে কয়টা অঙ্ক আছে? 4টা, তাহলে 4টা শূন্য দিবা। বুঝাইতে পেরেছি আপনাকে? ফরিদুল ইসলাম, মাত্র জয়েন করছো কেন? এখন তুমি জয়েন করছো, কাজেই তোমার জরিমানা হিসেবে তুমি অবশ্যই অবশ্যই কয়েকটা শেয়ার করবা। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। সবাই বুঝতে পারছো? এখন আমাকে বলো, সবাই এই বিষয়টা, স্বকীয় মান স্থানীয় মান বিষয়টা ক্লিয়ার কিনা? পরীক্ষায় আসে, পরীক্ষায় এগুলো আসে। সবাই ক্লিয়ার কিনা আমাকে বলো, সবাই বলো বুঝতে পারছো কিনা? কমেন্ট করে আজকে ভরাই দিবা তোমরা অনেক বেশি, বুঝছো? সব এখানে বসে কমপ্লিট করে যাবা। এরপরে আমি একটু বেসিক যে বিষয়টা লাগে তোমাদের সেটা একটু আলোচনা করে যাই। সেটা হচ্ছে, আমি যে বাস্তব সংখ্যার কথা বললাম, টোটাল সংখ্যাকে আসলে দুই ভাগে ভাগ করা হয়। টোটাল আমরা যে সংখ্যা নিয়ে যেটুকুন কথা বললাম, সেই সংখ্যাটাকে আসলে দুইটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে গিয়ে বাস্তব সংখ্যা, যেটা নিয়ে আমরা আজকে ক্লাস আমাদের, বাস্তব সংখ্যা, আর একটা হচ্ছে অবাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যাটা কি? অবাস্তব সংখ্যা বাদে বাকি যত সংখ্যা আছে সবই বাস্তব। এখন অবাস্তব সংখ্যা কি তাইলে? ঠিক আছে, অবাস্তব বাদে বাকি যা আছে সবই বাস্তব। তাহলে অবাস্তব বাদটা সহজে মনে রাখতে পারবা। সেটা হচ্ছে, অবাস্তবটা কি জানো? সেটা হচ্ছে রুটের ভিতরে যদি মাইনাস থাকে, ধরো -5 আছে, অথবা 0 টু দি পাওয়ার 0, অথবা 0/0, এইগুলা এরকম হয় না। হ্যাঁ, কোনো কিছু সংখ্যাকে 0 দিয়ে ভাগ দেবো, অথবা কোনো সংখ্যা ভাগ 0। কিন্তু আমরা অবাস্তব বলতে জটিল সংখ্যাকে বুঝি, সেটা শুধুমাত্র রুটের ভিতরে মাইনাস যদি থাকে সেইটাকে আমরা বলি অবাস্তব সংখ্যা, অথবা জটিল সংখ্যা, অথবা জটিল সংখ্যা, অথবা কাল্পনিক সংখ্যা। এইটাও আমাদের বিসিএস এ পরীক্ষায় আসে বসে। এইটা আমরা শেষে রাখবো, খুবই সহজ ম্যাথ, আমি বুঝাইলে বুঝলাম। আচ্ছা, এখন এই বাস্তব সংখ্যাটা নিয়ে আমাদের কথা। এই বাস্তব সংখ্যার মধ্যে কি হয়েছে জানো? দুইটা ধরন আছে, একটা হচ্ছে মূলদ আর একটা হচ্ছে অমূলদ। ঠিক আছে, এই মূলদ অমূলদের আমার একটা ভিডিও আছে। অমূলদ সংখ্যা থেকে খুবই প্রশ্ন আসে, এটা নিয়ে আমি আলোচনা করব। আসলে ঘটনা কোথায় সেটা একটু বুঝাই নেই। এই অমূলদ সংখ্যা হচ্ছে গিয়ে কি? অমূলদ সংখ্যা হচ্ছে গিয়ে তোমার রুট। আচ্ছা, এটা নিয়ে একটু পরে আলোচনা করতেছি। মূলদ সংখ্যা কোনগুলো? পূর্ণ সংখ্যা যারা আছে, পূর্ণ সংখ্যা যারা আছে, পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা যারা আছে এবং ভগ্নাংশ সংখ্যা যারা আছে, সব ভগ্নাংশ সংখ্যা। আর এইটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে না। ঠিক আছে, এতটুকু আপাতত জানো। আর এই পূর্ণ সংখ্যার মধ্যে আবার আছে, স্বাভাবিক সংখ্যা আছে। হ্যাঁ, পূর্ণ সংখ্যার মধ্যে আবার পূর্ণ সংখ্যা কারা? মাইনাস প্লাস শূন্য সবই পূর্ণ সংখ্যা, মাইনাস প্লাস শূন্য সবই পূর্ণ সংখ্যা। ঠিক আছে, এখন এর মধ্যে আবার একটা ভাগ আছে, সেটা হচ্ছে, আমি একটু এটা দেখাই, আমি সামনে আগাই। আশা করি এই বিষয়টা বুঝতে পারছো। এই বিষয়ে অত বেশি যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। আগে লাগবে হচ্ছে কি তোমার কি, তোমার পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যাকে আমরা ইংরেজি বলে ইন্টিজার। এটা হচ্ছে ধরো -5, -4, -3, -2, যেরকম এরকম মাইনাসও হবে, জিরো হবে, 1 2 3 পজিটিভ নেগেটিভ সব হবে। ঠিক আছে, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা।
এটাকে আমরা জেড দ্বারা সূচিত করি, জেড ইন্টিজার বলি। আর একটা জিনিস স্বাভাবিক সংখ্যা, এই যে দুইটা জিনিস খুবই লাগবে, সেটেও লাগবে, তোমার জানা জরুরি, এই জন্য আমি লেখাই দিই যেহেতু সংখ্যায় পড়াইতেছি। এটাকে এন দ্বারা সূচিত করা হয়। এটা জিরো থাকবে না, ওয়ান থেকে শুরু হয়, 1 2 3 4 5 এইভাবে করে চলতে থাকবে। এখানে নেগেটিভও থাকবে না, জিরোও থাকবে না, ওয়ান থেকে শুরু না, স্বাভাবিক সংখ্যা, এটাকে বলে কি স্বাভাবিক সংখ্যা। এন এটা ওয়ান থেকে শুরু হয়। এই দুইটা জিনিসের বেসিক ডিফারেন্সটা তোমার জানতে হবে। সেটা হচ্ছে এই পূর্ণ সংখ্যা বলতে এখানে কোনো ভগ্নাংশ থাকতে পারবে না, এখানে মাইনাস থেকে শুরু হয়ে জিরো এবং 1 1 2 3 4 এইভাবে করে আসবে। সবাই এই পর্যন্ত আশা করি বুঝছো। এখন আমি মূলদ এবং অমূলদ নিয়ে কথা বলবো। তোমাদের একটা ভিডিও দিছি খুব সুন্দরভাবে, আশা করি ভিডিওটা দিয়ে তোমরা অনেকে যারা দেখছো তারা এটা পারবা। তারপর আমি এই বিষয়টা বুঝতে পারছো, পূর্ণ সংখ্যা হবে মাইনাস প্লাস সব এবং শূন্য সহ, এটা লাগবে পরবর্তীতে সেটেও লাগবে বা বিভিন্ন জায়গায় লাগবে। আর স্বাভাবিক সংখ্যা হচ্ছে ওয়ান থেকে শুরু হয়, শূন্য হবে না। কোথা থেকে ওয়ান থেকে শুরু করে আমরা যে গণনা করি না, 1 2 যে কোনো কিছু গণতে গেলে 1 2 3 4, এইটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। গণনা যে করি ওইটা হচ্ছে গিয়ে স্বাভাবিক সংখ্যা। ওকে, আসলে আমাদের মূলদ এবং অমূলদ সংখ্যায় আসবে এখন আমরা। এর আগে আচ্ছা এর আগে একটু কাজ করে নেই, আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আছে, সেটা হচ্ছে দেখো জোড় সংখ্যা বিজোড় সংখ্যা একটা আমাদের আছে। জোড় সংখ্যা বিজোড় সংখ্যা তো সবাই জানো। তারপর এখানে যে প্রশ্নটা আসে দেখো, এন যদি যে কোনো পূর্ণ সংখ্যা হয় তাহলে নিচের কোনটি বিজোড় আছে, কোনটি বিজোড়, দেখো তোমরা একটু বের করবা কোনটি বিজোড়, এইগুলো আসে পরীক্ষায়। কোনটি বিজোড়, ক নাম্বার হচ্ছে n minus 1 2n plus 1 n plus 1, n minus 1 n plus 1 2n plus 1, হ্যাঁ 2n plus 1, কোনটি বিজোড় হবে, কোনটি বিজোড়? n যে কোনো পূর্ণ যদি সংখ্যা হয়, n যদি পূর্ণ সংখ্যা হয়, n পূর্ণ সংখ্যা অবশ্যই, আর নিচের কোনটি বিজোড়, এইটা হচ্ছে প্রশ্ন। নিচের কোনটি বিজোড়, এটা আর ঘ নাম্বারে ধরো কোনোটি নয়, ঠিক আছে, এটা দরকার নাই। এর কোনটা হবে বলো তো? অস্বাভাবিক সংখ্যা নাই, অস্বাভাবিক সংখ্যা কি অবাস্তব সংখ্যা, অস্বাভাবিক সংখ্যা বলে কোনো সংখ্যা নাই। স্বাভাবিক সংখ্যা হচ্ছে কি আমাদের যেই সংখ্যাগুলো আমরা গণনা করি ওগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। আচ্ছা এখানে বলো কোনটি বিজোড় বলতে পারবো? কোনটি বিজোড়? এন একটা যে কোনো একটা সংখ্যা আছে, পূর্ণ সংখ্যা আছে, কোনটি বিজোড় এটা বলতে পারবা? এখানকার এটা থেকে বলতে পারবা কোনটি বিজোড় সংখ্যা, কোনটি বিজোড় সংখ্যা? এখন তোমার মনে হতে পারে আমি যদি এইটা জোর নেই, এন কে যদি 5 নেই তাহলে এটা যোগ করলে তো, এন কে যদি 4 নেই, জোর নেই, এন কে যদি জোর নেই তাইলেই তো, এন যদি জোর 4 যদি হয় তাহলে 4 আর 1 5 এর তো বিজোড় হয়। কিন্তু এইটা হচ্ছে সব সময়, মানে কোনটি বিজোড় এইটাও হতে পারে, কিন্তু এখানে একটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট একটা অ্যান্সার আছে। তুমি এই যে এইটা আছে না, এইটা সব সময় বিজোড় হবে। কেন জানো? 2n আছে না, মনে রাখবা ভালোভাবে মুখস্থ রাখো এটা, 2n সব সময় জোর। 2n সবসময় জোর কখন? n এর ভ্যালুটা তুমি যাই বসাও না কেন, n এর ভ্যালু যদি পূর্ণ সংখ্যা যাই বসাও, 2n টা সব সময় জোর আসবে। 2n টা সব সময় জোর, কারণ তুমি যদি এটা চিন্তা করো এরকম, n এর ভ্যালু যত 3 নিলাম তাহলে 2n সমান কত, 2 into 3, তাহলে এটা কি 6 আসছে, জোর না? আবার n এর ভ্যালু ধরো 4 নিলা, যেটা এটা জোর বিজোড় নিলা, এটা জোর নিলা, তাহলে 2n সমান কত, 2 into 4, এইটা কিন্তু 8 আসছে, তাহলে দুইটাই জোর আসে। 2n মনে রাখবা, মুখস্থ রাখো, 2n সব সময় জোর। 2n কি হয়? সব সময় জোর, অবশ্যই অবশ্যই জোর। এখন 2n এর সাথে কোনো কিছু জোরের সাথে যদি 1 যোগ করো, ধরো 4 এর সাথে 1 যোগ করলে 5 হয়, বিজোড় হয়ে যায়। জোর বিজোড়ের মধ্যে ডিফারেন্স কি, মানে পরপর এটা কি 1 না? তাহলে 2n plus 1 এটা কি হবে? অবশ্যই অবশ্যই বিজোড় হবে। এরপরে দেখো এই 2n যদি জোর হয়, এটা থেকে 1 যদি বিয়োগ করো সেটাও বিজোড় হবে, সেটাও কি হবে? বিজোড় হবে। বিষয়টা বুঝতে পারছো কিনা দেখো, 2n plus 1 ও বিজোড় হবে, 2n minus 1 ও বিজোড় হবে। মুখস্থ রাখবা 2n হচ্ছে জোড়, 2n হচ্ছে জোড়। এখন এর সাথে যদি 2 যোগ করো তাহলে সেটা আবার জোড় হয়ে যাবে। এর সাথে যদি 2 যোগ করো, কারণ কি জোড় আর জোড় পরপর জোড় সংখ্যার মধ্যে ডিফারেন্স থাকে 2, যেমন 4 নিলা, 4 এর সাথে 2 যোগ করলে 6, সেটা জোড়, ওর সাথে 2 যোগ করলে 8, সেটা জোড় না? এরকম হচ্ছে বিষয়টা, বুঝাইতে পারছি আমি? তার মানে মুখস্থ রাখবা এইটা, 2n টা সব সময়ের জন্য জোড়, 2n টা জোড়, এর সাথে 1 যোগ করলে সেটাও বিজোড়, আবার বিয়োগ করলে সেটাও বিজোড়। বুঝাই গেছে? বুঝাইতে পারছি? এই হচ্ছে আমাদের বিষয়। এখন আমি তোমাদেরকে আরেকটা ম্যাথ দিব, দেখো সবাই আনসারটা দিতে হবে তোমাদের।
বেসিক বিষয়টা বুঝছো, 2n জোর এটা মুখস্থ রাখবা, আশা করি তোমাদের মুখস্থ আছে বা পারবা। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন দেখো, n যদি জোর হয়, প্রশ্নটা এরকম, এগুলা পরীক্ষায় আসা বিভিন্ন, এগুলো কোনো প্রশ্ন পরীক্ষায় আসে নাই এমন কোনো প্রশ্ন আমি রাখি। আমি আমার শীট যে বানাইছি সেটার মধ্যে কোনো প্রশ্ন, এমন কোনো প্রশ্ন নাই যেটার মধ্যে যেটাই তোমার পরীক্ষায় আসে নাই, বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্ন। এন যদি জোড় সংখ্যা হয় তাহলে কোনটি জোড় হবে না? তাহলে নিচের কোনটি জোড় হলে নিচের কোনটি, নিচের কোনটি জোর হবে না, জোর হবে না। এই কথার মানে কি বিজোড় হবে? তাহলে সেই আমি অপশনগুলো তোমাকে দেই, আমি অপশনগুলো তোমাকে দেই। জোর হবে না, তাইলে সেটা হচ্ছে গিয়ে তোমার n-2 5, দেখো n-2 5 ইন্টু n প্লাস 2, গ নাম্বারে হচ্ছে 2n প্লাস 2, ঘ নাম্বারে হচ্ছে তোমার 7n প্লাস 3। এখন এইটা অ্যান্সারটা বের করো তো সবাই, দেখো তো এইটার অ্যান্সার বের করবা কিভাবে? ওইটা তো সরাসরি আমার 2n জোর ছিল, জোর থাকলে বা 2n প্লাস 1 বিজোড় হয়, এইটার অ্যান্সার কত হবে জানো? না, শীটে কোনোদিন সমাধান থাকে তাহলে তো বই হইলো, তাহলে তো শীটের। ফরিদুল ইসলাম, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, তোমাদের ভালো লাগলে একটু কমেন্ট করবা, যেহেতু পাবলিক গ্রুপে ক্লাস নিতেছি, যাদের যাদের ভালো লাগবে তারা অবশ্যই কমেন্ট করবা। হ্যাঁ, এই ব্যাপারটা এই শীটে, এই শীট যে বানায় সেগুলো সমাধান থাকে না, আমি ক্লাসে সমাধান করে দিব, আমি সবগুলো ক্লাসে সমাধান করব, ঠিক আছে? তোমাদের যত ক্লাস লাগুক সব দিয়ে আমি সমাধান করে দিব সব, ইনশাল্লাহ, ঠিক আছে? এন যদি জোড় সংখ্যা হয় তাহলে নিচের কোনটি জোড় হবে না, মানে বিজোড় হবে কোনটা? তোমার কাজ হচ্ছে কি জানো, এই ক্ষেত্রে এন জোড় বলে দিছে না, এন কি জোড় বলে দিছে না, তুমি একটা জোড় যে কোনো একটা সংখ্যা ধরে নাও, এন এর মান তুমি একটা যে কোনো সংখ্যা ধরে নাও, ধরো 4 ধরে নিলাম জোড়, অথবা 2 ধরো। তাহলে এন যদি 4 আমি ধরি তাহলে 4 - 2 কত? 2। এটা বলছে জোড় হবে না, মানে বিজোড় হইতে হবে, কোনটাই বিজোড় হবে সেটাই। জাস্ট তুমি একটা যেটা ধরে বলছে এন জোড়, কাজেই এন এর ভ্যালুটা তুমি ধরে নিবা, এন এর ভ্যালু 4 ধরে নিলাম। তাহলে ধরলে তাহলে এন এর ভ্যালু এখানেও 4 নিলাম, এন এর ভ্যালু এখানেও 4 নিলাম, এন এর ভ্যালু এখানেও 4 নিলাম। দেখো কি হয় এখন, এখানে 2 হয়েছে, এটা অ্যান্সার হবে না কারণ এটা বিজোড় হয় নাই। এখানে কত হয়? 4 2 6 5 7 30, জোর হয়েছে, অ্যান্সার হবে না। 4 2 8 2 10, জোর হয়েছে, অ্যান্সার হবে না। তাহলে 4 7 28, 4 3 31, অ্যান্সার এটা। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা কেমন আছো? আচ্ছা, বুঝতে পারছো? জাস্ট এই অঙ্কগুলো তোমার তো এখানে এই ব্যাপারটা ছিল একটু ভিন্ন রকম। 2n সবসময় তোমাকে ধরে নিতে হবে যে 2n হচ্ছে জোর, অবশ্যই জোর, এবং 2n প্লাস 1 2n মাইনাস 1 এটা বিজোর, এটাও মুখস্থ রাখতে পারো, ঠিক আছে? লাস্ট এই টাইপের আরেকটা জিনিস দিয়ে তারপরে আমি পরেরটায় যাবো, মূলত মূলতে যাবো। আজকের ক্লাস থেকে আমি আশা করি তুমি কয়েকটা প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় অবশ্যই কমন পাবা। খুবই ইম্পর্টেন্ট এই সব বিষয়গুলো, আমি যা যা আলোচনা করব খুবই ইম্পর্টেন্ট। দেখো, আমার শীটের 11 নম্বর, এটা টাইপ 1 এর, এটা টাইপ 1 চলতেছে, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে এক্স ওয়াই দুইটাই হচ্ছে বিজোড়, এক্স ওয়াই দুইটা বিজোড়, এক্স ওয়াই দুইটা সংখ্যা আছে, এটা দুইটাই হচ্ছে বিজোড়। এরকম যদি বিজোড় হয় তাইলে কোনটি জোড়, নিচের কোনটি জোড়, কোনটি জোড়, কোনটি জোড়? হ্যাঁ, এখন অপশন দেখো, তোমরা অ্যান্সার দিবা, এটা খুব সহজ, এগুলো পারবা। অপশন হচ্ছে এরকম, এক্স প্লাস ওয়াই প্লাস 1, এক্স প্লাস ওয়াই প্লাস 1, খ নাম্বারে হচ্ছে এক্স ওয়াই, গ নাম্বারে হচ্ছে এক্স ওয়াই প্লাস 2, ঘ নাম্বারে হচ্ছে তোমার এক্স প্লাস ওয়াই। এই n7 হইলে, আগেরটা n7 হইলে কি হবে? জোড় হবে। আমি বলছি n জোড় সংখ্যা বলে দিচ্ছি, তুমি n7 ধরবা কেন? এই কে বললা এটা? তাসকিন আহমেদ নূর। আমি ওখানে প্রশ্নে দেওয়া ছিল n জোড়, তোমাকে হয় ধরতে হবে 4, না হয় 6, না হয় 8, এরকম ধরতে হবে। তুমি কি যা যা ইচ্ছা তাই ধরতে পারবা, বিজোড় ধরতে পারবা? তোমাকে বলে দিছে n জোড়, তাসকিন নূর। তুমি কি কথাটা বুঝতে পারছো এখন? হ্যাঁ, চন্দ্রবন্ধু আদাব, ভালো আছো নিশ্চয়ই তোমরা?
বিষয়টা হচ্ছে এন জোর বলে দিছে আগের বার। এন যদি জোর বলে দেয়, বলে দিছে এন জোর, জোর সংখ্যা, তাহলে তুমি কি এন এর ভ্যালু 7 ধরতে পারবা? সুযোগ আছে? এন 7 কি জোর? 7 তো জোর না, ধরতে হবে তোমার জোর সংখ্যা। ঠিক আছে? আচ্ছা সবাই এটার অ্যান্সার দাও, সবাই এইটার অ্যান্সার দাও। তোমাকে এখানে যেমন বলে দিলাম এক্স ওয়াই দুইটাই বিজোড়, এক্স ওয়াই দুইটা সংখ্যাই বিজোড় সংখ্যা, তাহলে কি তুমি এটা কি জোর ধরতে পারবা বলো? তোমাকে ধরতে হবে, এই ধরো এইটাকে আমি 1 ধরলাম, 1 কি বিজোড় না? আর এইটাকে ধরো 3 ধরলাম, ঠিক আছে? তাহলে এক্স এর মান 1, তাহলে এক্স এর মান তুমি কি বসাবা? 1 প্লাস ওয়াই এর মান 3 বসাবা, প্লাস 1। আবার এক্স এর মান 1 ধরছি, ওয়াই এর মান 3 বসাইছি, এক্স এর মান 1, ওয়াই এর মান 3, যেরকম আছে এক্স ওয়াই গুণাকার আছে না, এই যে গুণাকারে প্লাস 2, তাই না? বিষয়টা বুঝছো? এখন এক্স প্লাস ওয়াই, তাহলে 1 এক্স এর মান আমি 1 ধরছি না, আর ওয়াই এর মান 3 ধরছি না। 1 3 ধরছি কোথা থেকে? তুমি যা ইচ্ছা তা ধরতে পারো, এটাকে 3 ধরো, এটাকে 5 ধরো, অন্য কিছু ধরো, এটাকে 1 ধরো, এটাকে 21 ধরো, যা ইচ্ছা তা ধরো, 20 অথবা 25 ধরো, বিজোড় যা ইচ্ছা তাই ধরো, ধরো কোনো সমস্যা নেই। তাহলে তোমার অ্যান্সার হবে কত দেখো? 4 আর 1 5। এটা হবে না যেহেতু বিজোড় হয়েছে, বলছে জোড় কোনটা, তাহলে এটা 3 বিজোড় হয়েছে, হবে না। কত হয়? 3 2 5, বিজোড় হয়েছে, হবে না। এটা জোড় হয়েছে, তাহলে অ্যান্সার হচ্ছে এটা। সহজ না বিষয়গুলা? এই সহজ বিষয়গুলাই আসবে পরীক্ষায়। তোমাদেরকে আমি এমন ভাবে পড়াবো ইনশাআল্লাহ তুমি ক্লাসের মধ্যেই পড়া বেশিরভাগ হয়ে যাবে। যাই হোক, এটা উন্মুক্ত তো দিতেছি তো, যার আর প্রাইভেটে মানে সিক্রেট গ্রুপে যখন নিব তখন প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে করাবো, তো তখন করাটা আরো সহজ হবে। এই যারা আমার প্রাইভেট ব্যাচে আছো তারা আবার ভয় পাইও না, তোমাদের বাহিরে বেশি ক্লাস নিব না, তোমাদের দুই একটা ক্লাস নিব, ঠিক আছে? আমাদের বাহিরে পরিচিত হওয়ার দরকার আছে না বলো? এরপরে আসো টাইপ 2, আমাদের মূলদ অমূলদে আসে। মূলদ অমূলদ খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। যতবার বলবো ইম্পর্টেন্ট ততবারই এটা ততই গুরুত্বপূর্ণ। আচ্ছা দেখো, মূলদ সংখ্যা, মূলদ আর অমূলদ, এই আমার ভিডিওটা কারা কারা দেখছো বলো তো? মূলদ অমূলদ নিয়ে খুব সুন্দর একটা ভিডিও বানাইছি ভাই। আচ্ছা এটা হচ্ছে তোমার মনে রাখতে হবে শুধু অমূলদ কোনটা, মূলদ আসে না পরীক্ষায়। আসলে কি, মূলদ আর অমূলদের মধ্যে এইটার মধ্যে পূর্ণ সংখ্যা যত আছে সবই মূলদ। পূর্ণ সংখ্যা যেমন মাইনাস প্লাস যত আছে সব মূলদ, ভগ্নাংশ যত আছে এগুলো সবই মূলদ, ঠিক আছে? আবার 0.25 এরকম যদি পয়েন্টের পরে ফিক্স থাকে সেটাও মূলদ। আসলে এই অমূলদ সংখ্যার অল্প কিছু, সেটা মনে রাখলেই হয়। সেটা হচ্ছে কি, দশমিকের পরে ধরো আমি লিখলাম এবারে 5.1 2 3 5 4 6 2 5 4 এরকম করে চলতেছে, ধরো এইটা হচ্ছে অমূলদ সংখ্যা। যেই পয়েন্টের পরে, পয়েন্টের পরে যদি দশমিকটা অসীম সংখ্যক থাকে তাহলে সেটা হচ্ছে অমূলদ সংখ্যা। এখন এইটাও লাগবে না, তোমার জাস্ট 3টা জিনিস মনে রাখতে হবে। থ্যাংক ইউ সো মাচ, ভালো লাগলে অসংখ্য ধন্যবাদ। শেষের দিকে অবশ্যই সবাই একটু, যাদের ভালো লাগে তারা ভালো ভালো কমেন্ট করবা, ঠিক আছে? যাদের ভালো লাগে এই ক্লাস, আর যাদের বেশি খারাপ লাগে তাদের কমেন্ট করার দরকার নাই, বুঝছো? তাহলে ঝামেলা না। এখন দেখো, এই যে পয়েন্টের পরে যদি অসীম সংখ্যক থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে? সেটা হবে গিয়ে তোমার অমূলদ সংখ্যা। এরপরে 2 নম্বরে আসো, রুটের ভিতরে √5, √7, √11, এইটার মানে কি? এটার মানে হচ্ছে আমি দেখো, এটার মানে হচ্ছে এই 2 নাম্বার পয়েন্ট নিয়ে আলোচনা করতেছি আমি। সেটা হচ্ছে এটার মানে হচ্ছে গিয়ে রুটের ভিতরে ধরো 16 যদি থাকে এটার মানে কি 4 হয়ে যায় না? আবার রুটের ভিতরে যদি 25 থাকে এটার মানে 5 হয়ে যায় না? তার মানে ভিতরে পূর্ণবর্গ থাকতে পারবে না। পূর্ণবর্গ কোনগুলো? যেগুলাকে কোনো কিছুর স্কোয়ার লেখা যায়। যেমন 16কে 4 এর স্কোয়ার লেখা যায় না, স্কোয়ারের রুটে কাটা যায়, তাই না? আমি এটা ভাঙাই দেখাবো তোমাদের। √ওভার এটাকে লেখা যায় 4 এর স্কোয়ার, স্কোয়ারের রুটে কাটা যায় 4 হয়। আর √ওভার এটাকে 5 এর স্কোয়ার লেখা যায়, স্কোয়ারের রুটে কাটা যায় 5 হয়ে যায়। তাহলে এটা আসলে পূর্ণ সংখ্যা, √16 মানে 4 হয়ে গেল। তাহলে এটা অবশ্যই অবশ্যই মূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা হবে যেগুলো পূর্ণবর্গ হবে না। একই কথা হচ্ছে পরেরটার ক্ষেত্রে, সেটা হচ্ছে ঘনমূল যদি দেই না আমি, ঘন সংখ্যা হতে পারবে না ভিতরেরটা। ভিতরেরটা ঘন সংখ্যা হতে পারবে না, যেমন এটা 7 হতে পারে, ঘনমূল হবে 25 হতে পারে, ঘনমূল হবে ধরো তোমার কত হতে পারে, যা ইচ্ছে দাও, 29 হতে পারে, এরকম হতে পারে, যে কোনো ইচ্ছা, এগুলো সব অমূলদ সংখ্যা। কিন্তু এখানে এসে দেখো, যদি ঘনমূল তুমি কত দাও,
ঘনমূল তুমি 27 দাও, তাহলে এটাকে কি লেখা যায়? ঘন 27 মানে কি 3 এর কিউব না? এইটার এটা কাটা যায়, 3 হয়ে যায়, এটা পূর্ণ সংখ্যা হয়ে যায়। তার মানে ঘন সংখ্যাটা হতে পারবে না। ধরো তুমি লিখলা 125, এইটাকে কি লেখা যায়? 125 কে লেখা যায় 5 এর কিউব। তার মানে এইটার এটা কাটা যায়, হ্যাঁ, এটাকে 5 লেখা যায়। তার মানে এটা হচ্ছে পূর্ণ সংখ্যা হয়ে যায়। তার মানে ঘন সংখ্যাটা এর হইতে পারবে না ঘনমূলের মধ্যে। তার মানে এই দুইটা বিষয় আসলে কাছাকাছি, বুঝতে পারছো বিষয়? সবচাইতে পরীক্ষায় বেশি আসে এই যে এইটা পরীক্ষায় বেশি আসে, ঠিক আছে কথা? এই হচ্ছে আমাদের বিষয়। তিনটা বিষয় তোমাকে মনে রাখতে হবে, এইটা আর এইটা, সহজে আসে আশা করি তোমরা পারবে। আমি একটু কোশ্চেন দিব তোমাকে। লাস্ট হচ্ছে ই এবং পাই, এই দুইটা অমূলক সংখ্যা, এটা মুখস্থ রাখবা। এইটার মান কখনো শেষ হয় না, পয়েন্টের পরে চলতেই থাকে। এই ই কে বলা হয় অয়লারের ধ্রুবক। এটা একটা ডেফিনেশন আছে, 1/n ফ্যাক্টোরিয়াল। যাই হোক, ওইটা আমাদের দরকার নাই, ওগুলো লাগবে না, জাস্ট শুধু মুখস্থ রাখবা। আর পাই হচ্ছে বৃত্তের পরিধি এবং ব্যাস, এটার অনুপাত। সেটার অনুপাতটাকে পাই বলা হয়। সেটার মান 3.14159 এরকম করে ক্যালকুলেটরে বসাইলে দেখবা চলতেছেই। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, যাদের ভালো লাগে তারা একটু কমেন্ট করবা। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি কমেন্ট সুন্দর সুন্দর করো, ঠিক আছে? তাহলে ই পাই, তাহলে আমাদের তিনটা বিষয় শুধু মুখস্থ রাখতে হবে। কি কি? এই রুট এরকম থাকবে, আর ঘনমূল থাকবে, যেটা ঘন সংখ্যা ভিতরে থাকবে না, এটা বর্গ সংখ্যা থাকবে না ভিতরে। আর ই আর পাই। আরেকটা পয়েন্ট এখানে আছে, সেটা হচ্ছে গিয়ে কি জানো, পৌনপুনিক। যেমন 3.25252525 ধরো এরকম আছে। এই এতগুলো 25 আমি না লিখে, এরকম ডট 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 চলতেছে, এইগুলাকে না লিখে আমি কি করতে পারি, এই দুইটার উপরে দুইটা ফোঁটা দিয়ে দিতে পারি, যেটাকে বলা হয় পৌনপুনিক। কি বলা হয়? পৌনপুনিক। এই পৌনপুনিক দিয়ে তুমি স্টপ করে দিছো না, এটা মূলদ সংখ্যা হয়ে গেছে। এটা একটা ব্যতিক্রম নিয়ম, এইটা একটা ব্যতিক্রম নিয়ম, ঠিক আছে? এই জিনিসটা পৌনপুনিক যদি কোনো সংখ্যার মধ্যে থাকে সেটা মূলদ সংখ্যা। তাহলে আমি একটু রিভিউ করি, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন পাবা, অবশ্যই পাবা, বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন পাবা। সেটা হচ্ছে তোমার কি, রুট যদি ইয়া থাকে, বর্গ সংখ্যা না থাকে সেটা অমূলদ সংখ্যা। ঘনমূল, ঘন সংখ্যা যদি না থাকে সেইটা অমূলদ সংখ্যা। আর ই আর পাই অমূলদ সংখ্যা। তিনটা তিনটা জিনিস মনে রাখতে পারবে না, বলো তো আমাকে? আর ভগ্নাংশ আকারে থাকুক, এটা আসলে ডেফিনেশন কি জানো? এইটাকে মূলদ সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। যেমন পূর্ণ সংখ্যা ধরো 5, এই 5 যদি আমি লিখি, এটা নিচে মনে মনে একটা এক আছে না? এক আছে না? মনে মনে একটা এক আছে না? তাহলে এইটা হচ্ছে ভগ্নাংশ আকারে, এইটাকেও লেখা যায়। সব সংখ্যা মানে যাদেরকে ভগ্নাংশ আকারে লেখা যায় তাদেরকে তুমি মূলদ সংখ্যা বলবা। আসলে অত ডেফিনেশন দরকার নাই, এই তিনটা পয়েন্ট মনে রাখলেই হবে তোমার। সবাই বুঝতে পারছো কিনা দেখতো, সবাই বুঝতে পারছো কিনা আমার কথা বলতে? সবাই বুঝতে পারছো কিনা একটু দেখো বিষয়টা। তাহলে এই হচ্ছে আমাদের চারটা বিষয়। এখন আমি তোমাকে যদি একটা প্রশ্ন দেই, তুমি আনসার দিতে পারবে না বলো তো? এখন একটা দিব, তোমাদের সবার অ্যান্সার দিতে হবে, সবার অ্যান্সার দিতে হবে। সেটা হচ্ছে, ধরো এই √2 √7 এগুলো তো পারবা, তাই না? √2 অমূলদ সংখ্যা, √7 অমূলদ সংখ্যা, এগুলো তো পারবা। আমি দিব নিচের কোনটি অমূলদ সংখ্যা, যেমন দিলাম কোনটি অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা কোনটি? এটা হচ্ছে শীটের আমাদের 3 নাম্বার, বোধহয় 3 নাম্বার ম্যাথটা, টাইপ 2 এর। এটা 1 নাম্বারে হচ্ছে গিয়ে তোমার 5.5, 5.5। 2 নাম্বারে হচ্ছে √3। সবার পারতে হবে, এটা সবাই আনসার, যে কয়জনে ক্লাস করতেছো সবার অ্যান্সার দিতে হবে, হ্যাঁ। এটা হচ্ছে 5/3, আর এটা হচ্ছে কত আছে, 1/4। এটার অ্যান্সার কত হবে? সবাই একটু প্রশ্নে অ্যান্সার দাও। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ রিয়াজ উদ্দিন, আরো যারা যারা তোমার সুন্দর সুন্দর কমেন্ট করছো তাদেরকে। আচ্ছা, এটা তো সহজ। আর একটা দিব, কোনটা মূলদ সংখ্যা, এইটার অ্যান্সার, এই দুইটার অ্যান্সার সবাই দিতে হবে, হ্যাঁ। মূলদ সংখ্যা কোনটি, মূলদ সংখ্যা এটা দেখি কয়জনে পারো। √11, খ √6, গ হচ্ছে গিয়ে √8,
ভাগ 7, ঘ হচ্ছে এইটা পারো কিনা দেখি তো, √27 ভাগ 48। এইটা পারলে বুঝবো যে ঠিক আছে, এটা কিন্তু 48। এইটা যদি পারো তাইলে বুঝবো অঙ্ক বুঝতে পারছো ভালো। এটার অ্যান্সার সবাই খাতে, হ্যাঁ সবার একটা অ্যান্সার চাই এটা, ঠিক আছে, সবার অ্যান্সার চাই এটার। আচ্ছা এইটা অ্যান্সার দিতে পারো কেটা, দেখো কি কে দেখো তো। এইটা অ্যান্সার, আচ্ছা সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই অ্যান্সার দিতে পারছো। যেহেতু এটার অ্যান্সার কি হবে, এইটা হচ্ছে পয়েন্টের পরে সসীম সংখ্যক, মানে এক ঘরেই আছে। এক ঘর, দুই ঘর, তিন ঘর, একটা যদি বন্ধ হয়ে যায়, শেষ হয়ে যায়, লেখাটা যদি আর মানে অসীম সংখ্যক না থাকে, মানে অমূলদ সংখ্যা হচ্ছে একদম বিশাল সংখ্যা একটা, মানে শেষ হবে না যেটা, আর এটা তো এক ঘর পরে শেষ। এটা অমূলদ হবে না, এটা মূলদ। এটা তাহলে অ্যান্সার হবে না, যেহেতু অমূলদ চাইছে। √3 হবে, তাই না? √3টা ক্যালকুলেটরে বসাই দিবা। এইটাও ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, এটা হবে না অ্যান্সার। এইটাও হবে না, ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। তোমার অ্যান্সার হবে গিয়ে কোনটা, এইটা। আচ্ছা এইটা কে কে পারো দেখি তো, এইটা কে কে পারো? হাফিজুর রহমান, হাফিজুর রহমান, ওকে ঠিক আছে। বাদশা আহমেদ জয়, তারপরে মুস্তাফিজুর রহমান, স্মৃতি খাতুন, মেরি ইসলাম। এই তোমরা পারো, এটা বের করতে পারছো তোমরা? তোমরা তো ভোরের পাখি, তারপর মেহেদী হাসান সোহাগ, তারিক আহমেদ নূর, গোফরান, উম্মে হোসেন, ইতি, ওকে ঠিক আছে। এই লাস্ট এই পরেরটা পারবা? পরেরটা যারা পারবা, স্মৃতি খাতুন, ঠিক আছে। এখন এইটাই দেখো, নিশ্চিত ভাবে এটা না। √11 মূলদ সংখ্যা বের করতে বলছেন, এটা তো অমূলদ। √6 এইটা না। এইটা দিয়ে করা যায়, দেখো √8 ভাগ √7, এটা নিচেরটা কিন্তু √7 আসে। উপরেটা ধরো ভাঙানো যায়, 2 × 4 ভাঙানো যায়, সেভাবে কি আসবে না আসবে সেটা পরে দেখা যাক। কিন্তু অ্যান্সার এটা বোঝা যায়, এটা যেহেতু একটা √7 আসে, ধরো এটা এটা যদি রুট কাটাও যায় কোনো ভাবে, √7 তো একটা মৌলিক সংখ্যা, এই 7 তো একটা মৌলিক সংখ্যা, এটা তো ভাঙানো যায় না। এটা তো অবশ্যই √7 থাকবে, তাহলে নিশ্চিত ভাবে এইটাও হবে না অ্যান্সার, তাহলে এইটা হবে অ্যান্সার। এখন এইটা বের করবো কিভাবে? এটা বের করার ইয়ে হচ্ছে, দেখো তুমি যদি কাটাকাটি করো, 3 নং 27, 3 দিয়ে কাটাকাটি করো, 3 নং 27 আর 3 × 16 = 48, তাহলে উপরেরটা হয় √9 ভাগ √16, মানে একসাথে। তাহলে তুমি এখন যদি এই √9 কে কি লেখা যায়, 3 লেখা যায়, √16 কে কি লেখা যায়, 4 লেখা যায়, তাহলে 3/4 আসলে। তাহলে অ্যান্সার হবে তোমার ঘ। বুঝাইতে পারছি? ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ঠিক আছে, সবার অ্যান্সার হয়েছে। অসংখ্য ধন্যবাদ। নেটওয়ার্কের সমস্যা করতেছে? এই নেটওয়ার্কের সমস্যা করে তাহলে মোবাইলের নেট অন করব। নেটওয়ার্কে কি সমস্যা করতেছে বলো তো? একজনে বললো নেটওয়ার্কের সমস্যা করতেছে, ফরিদুল ইসলাম। সবাই বলো নেটওয়ার্কে কি সমস্যা করতেছে? ফরিদুল ইসলাম বলো। বাকি সবারটা একটু বলো তো, নেটওয়ার্কে কি সমস্যা আছে বলো তো। এরপরে এরপরে যাবে, আমি এখানে টাইপ 3টা করাবো, পরে টাইপ 4 আগে। টাইপ 4 করাবো আগে, কারণ মৌলিক সংখ্যাটা আমি পরে করাবো, কারণ এই টাইপ 3 না করাই গেলে, টাইপ 4 না করাই মৌলিক সংখ্যা করাইলে সমস্যা। থ্যাংক ইউ সো মাচ, সমস্যা নাই, ঠিক আছে, ওকে নেট ঠিক আছে। এখানে আমি কয়েকটা জিনিস শিখাবো তোমাকে, কয়েকটা জিনিস শিখাবো, দেখো সেটা হচ্ছে কোনো একটা সংখ্যাকে প্রথমে আসি, ধরো 2 দ্বারা বিভাজ্য কিনা, 2 দ্বারা বিভাজ্য কিনা, এটা সংখ্যাটা দেখেই বোঝা যায় না? যেমন বিশাল একটা সংখ্যা দিলাম, 2496346, এই সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য কিনা বলতে পারো? জাস্ট লাস্ট ডিজিটটা দেখতে হয়, লাস্ট ডিজিটটা যদি 2 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য, লাস্ট ডিজিটটা, ঠিক আছে। আচ্ছা আমরা 2 দ্বারা কথায় পরে আসি, আমরা সবচেয়ে ভালো হয় আমাদের 3 দ্বারা বিভাজ্য। 2 দ্বারা এটা তো বুঝতে পারছো তাই না? এরপর আমি এটা বলেই যাই, 4 দ্বারা বিভাজ্য কিভাবে বুঝবা? লাস্ট 2টা ডিজিট, এটা ছিল একটা, যেমন তোমাকে একটা, মানে এটা কিন্তু 2 দ্বারা বিভাজ্য, এটা অবশ্যই 2 দ্বারা ভাগ যাবে, ভাগ গেলে ভাগশেষ শূন্য হবে। বিভাজ্য কথার মানে কি? নিঃশেষে বিভাজ্য বলে বোঝায়, এটার মানে হচ্ছে গিয়ে ভাগশেষ কিছুই থাকবে না, শূন্য থাকবে ভাগশেষ। হ্যাঁ জোড় সংখ্যা থাকলে, এক্স্যাক্টলি, সুন্দর সুন্দর কথা বলছো, কোন একটা সংখ্যা জোড় হলেই তাকে 2 দ্বারা ভাগ করা যায়। এরপরে আসি 4 দ্বারা বিভাজ্য কিনা।
সেটা ধরো 6 4 2 3, ধরো আমি বললাম 2 4। এই সংখ্যাটা তুমি একটা বিশাল একটা সংখ্যা, এখন কি ভাগ দিতে যাবা, তো দেওয়ার দরকার হয় না। তুমি কি করবা, লাস্ট দুইটা ডিজিট, জাস্ট লাস্ট দুইটা ডিজিট 4 দ্বারা ভাগ যায় কিনা সেটা টেস্ট করলেই পুরো সংখ্যাটাই 4 দ্বারা ভাগ যায়। যেহেতু এইটা 4 দ্বারা ভাগ যায়, তাইলে তোমার অবশ্যই সংখ্যাটা 4 দ্বারা ভাগ যায়। এরপরে আসি 8 দ্বারা। এই 2 4 8 এইটা একই রকম, তো তাই পাশাপাশি আমি করাইতেছি। 8 দ্বারা বিভাজ্যতা কি, এটা একটা, এটা দুইটা, এরপর একটা আছে তিনটা। যেমন আমি তোমাকে যদি করি, যেমন 2 6 9 4, এটা কত হয়, ধরো এরকম আছে। এই লাস্ট তিনটা ডিজিট তুমি একটু টেস্ট করে দেখো যে 8 দ্বারা বিভাজ্য হয় কিনা। এইটা এই তিনটা ডিজিট খেয়াল করে দেখো, 4 8 32, 8 একে 8 ভাগ যাবে, তার মানে এই সংখ্যাটাও 8 দ্বারা বিভাজ্য হবে, মানে নিঃশেষে বিভাজ্য হবে। এখন এইটা করার কারণ আছে, সামনে আমি তোমাকে অঙ্ক দিব, তোমাকে করতে হবে। 7 দ্বারা বিভাজ্য কি, ওইটা পরীক্ষায় ওগুলো আসে না, তবে শর্টকাট একটা ওয়ে আছে, তবে সেটা ঝামেলা বেশি। 7 দ্বারা একটা সংখ্যা, তো সেইটা যদি সেইটা তুমি সরাসরি ভাগ দিলেও হয়, কিন্তু ওইটা পরীক্ষায় আসে না। পরীক্ষায় আসে 3 দ্বারা, 9 দ্বারা, আর পরীক্ষায় আসে তোমার 8 দ্বারা বা 4 দ্বারা, এই কয়টা আসে। পরীক্ষায় আসে কোনটা, এই যে এইটা, এই 8 দ্বারাটা পরীক্ষায় আসে, 3 দ্বারা আর 9 দ্বারা, এই তিনটা পরীক্ষায় আসে। 7 দ্বারা তোমার শেখার দরকার নাই, আমি শিখাবো যদি তোমার বলো, আমি পরে শিখাবো না, এখন আলোচনা করবো না, এখন আমি ইম্পর্টেন্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করি। 7 দ্বারা শর্টকাট একটা ওয়ে আছে, তবে সেগুলো মনে রাখার ঝামেলার দরকার নেই, কারণ এগুলো পরীক্ষায় কখনোই আসে না। এখন আসি, এটা বিষয়টা বোঝা গেছে। তাহলে প্রথমটা আবার আমি একটু রিপিট করি, 2 দ্বারা বিভাজ্য কিনা, সেটা জোড় সংখ্যা হইলেই 2 দ্বারা বিভাজ্য, অথবা লাস্টের অঙ্কটা যদি 2 দ্বারা বিভাজ্য হয়, সেটা তো জোড়। যদি এই 4 দ্বারা বিভাজ্য টেস্ট করতে হয়, সেটা হচ্ছে লাস্ট দুইটা অঙ্ক 4 দ্বারা বিভাজ্য কিনা সেটা দেখলেই হয়। 8 দ্বারা বিভাজ্য কিনা, লাস্ট তিনটা অঙ্ক 8 দ্বারা বিভাজ্য কিনা সেটা দেখলেই হয়। এরপরে আসি, আমার ইম্পর্টেন্ট, খুবই 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 ইম্পর্টেন্ট এটা, সেটা হচ্ছে 3 দ্বারা বিভাজ্য কিনা। এগুলো সব বলে তারপর আমি অঙ্কে ঢুকবো। কোন একটা সংখ্যা তোমাকে আমি দিলাম, এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য কিনা সেটা টেস্ট করার জন্য তোমাকে জাস্ট কি করতে হবে, এই তিনটা অঙ্ক যোগ করতে হবে। কি করতে হবে, এই যেমন 3 + 6 + 3 সমান কত হয়, 6 3 9 3 12। এই 12 কি 3 দ্বারা ভাগ যায় না, এটা আবার একটু ভিন্ন নিয়ম। 12 কে 3 দ্বারা যদি ভাগ দেওয়া যায়, মানে একদম গেছে ভাগ, তার মানে এই পুরো সংখ্যাটা 3 দ্বারা ভাগ হবে, পুরো সংখ্যাটা 3 দ্বারা ভাগ হবে। এখন এই ধরনের প্রশ্ন কিভাবে হয়, প্রশ্ন হবে ধরো এরকম, ধরো এখানে কত দিলে, কত দিলে 3 দ্বারা ভাগ হবে। এখানে এখানে তোমার অপশনে দেওয়া আছে ধরো 5 6 7 8, অপশনে দেওয়া আছে 5 6 7 8। তাহলে তুমি এখানে বসায় দেখবা যোগ করে কোনটা হয়। যেমন আমি তোমাকে অপশনে দিলাম, ধরো 5 6 7 8, এই অপশনগুলো আছে। এখন তুমি 3 3 6 হয়, আর কত দিলে 3 দ্বারা বিভাজ্য হয়, 3 3 6, ধরো 5 দিলা, 6 5 11, 11 কি 3 দ্বারা ভাগ যায়, যায় না। আবার যদি 7 দিলাম, 3 3 6 7 13, তাহলে 13 কি 3 দ্বারা ভাগ যায়, যায় না। তাহলে এই যে 6 যদি দাও, তাইলেই কেবল ভাগ যাবে। আমি এটা আসবে, এই টাইপটা অনেক বেশি ইম্পর্টেন্ট। মোহিনী সাগরিকা, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, ওকে, বুঝাইতে পারছি কথাটা, মানে কি অঙ্কগুলোকে জাস্ট যোগ করবো, আমি প্র্যাকটিস করাবো, সমস্যা নেই। এরপরে 9 দ্বারা করে আমরা মেইন অঙ্কে চলে যাব। 9 দ্বারা বিভাজ্যতা একই সিস্টেম, 9 দ্বারা বিভাজ্যতার সিস্টেম একই। সেটা কি, যেমন আছে তোমার 6, ধরো তারপর এখানে কত দিবা, ধরো এখানে দিলা 8, এখন মাঝখানে কত দিলে, ধরো 6 8, মানে এই সবগুলো অঙ্ক যদি যোগ করো, তাইলে সেটা যদি 9 দ্বারা ভাগ হয়, ভাগ যায়, তাইলে এই সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হবে। যেমন আমি দিলাম এরকম, এটা অপশন দিলাম এরকম 3 4 5 6, এর মধ্যে কোন সংখ্যাটা এখানে দিলে পুরো সংখ্যাটা যেটা হবে, কোন অঙ্কটা এখানে দিলে পুরো সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হবে। যদি 3 দাও, এখানে ধরো এখানে 3 দিলাম, তাহলে 6 3 9, 8 9 কত, 17 হয়। 17 কি 9 দ্বারা ভাগ করা যায়, যায় না, কাজে এইটা 9 দ্বারা বিভাজ্য হবে না। এরপরে 4 যদি দেই আমি, তাহলে কত হয়, 6 4 10 আর 8 18, এই 18 কি 9 দ্বারা ভাগ যায় না, যায়। তাইলে এই অ্যান্সার হবে তোমার এই 4। বুঝাইতে পারছি কিনা দেখো তো।
7-11 দ্বারা বিভাজ্যতার টেস্ট করা যায়, কিন্তু সেইটা কখনোই পরীক্ষায় আসে না। তুমি শুধু শুধু কেন করতেছো? এইটা যদি করতে হয় আমাকে, তুমি তো সমাপাল, তুমি আমার স্টুডেন্ট, আমি তোমাদেরকে ওখানে শিখাবো না, ওইগুলো দরকার নাই, আমি এইগুলো সময় কাটাবো না। আমাদের আরো একটু সামনে আগাই। 7-11 দ্বারা বিভাজ্যতা তুমি সরাসরি ভাগ দিলেই তো হয়। 7 দ্বারা একটা অঙ্ক দ্বারা ভাগ দেওয়া যায় না। তুমি এখানে যেমন এই সিস্টেমটা তোমাকে শিখতে হবে। ওই 7-11 দ্বারা আমি একবার শিখাইছিলাম, এই আমাদের পেইড ব্যাচের ইয়াতে শিখাইছিলাম, কিন্তু ওইটা দরকার হয় না। এটা শুধু শুধু এটা নিয়ে 5 মিনিট কথা বললাম, সময় নষ্ট করার দরকার নেই। যদি লাগে আমি তোমাদেরকে প্রাইভেট ব্যাচে দরকার হয় দেখাবো, ঠিক আছে? আচ্ছা, আমি এখন আমার মেইন অঙ্কে আসি। মেইন অঙ্কে আসি, সেটা হচ্ছে ধরো তোমাকে একটা অঙ্ক দিলাম এরকম, কোনটি 3 দ্বারা বিভাজ্য? 1 নাম্বার, 3 দ্বারা বিভাজ্য। তোমাকে শিখাবো, সমস্যা নেই, তোমরা যদি বলো ওগুলো শিখাবো। তবে ওই শর্টকাট তোমার লাগে না, বুঝছো? যে জিনিস লাগে না তোমার পরীক্ষায়, তুমি চাকরি পরীক্ষা দিতে আসছো, তুমি চাকরি পরীক্ষায় প্রচুর জিনিস তোমার মাথায় নেওয়া লাগবে। এই প্রচুর জিনিস মাথায়, যেগুলো হাবিজাবি জিনিস ভুলেও মাথায় নেওয়া যাবে না। কারণ অনেক জিনিস আছে, তোমাকে ইম্পর্টেন্ট জিনিস সেগুলো করতে হবে। হাবিজাবি যেগুলো আসবে না সেগুলো মাথায় নিয়ে না, ওইটা আমি করাইছিলাম, ওটা করানোর দরকার হয়নি, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ, বিশাল একটা কমেন্ট করছে। আচ্ছা, বুঝাইতেছি, ওই অঙ্কগুলো বুঝাবো। ধরো কোনটি 3 দ্বারা বিভাজ্য, এটা ওই অঙ্কগুলো আমি এখন অঙ্ক প্র্যাকটিস করবো। ধরো 921, 115, 328। 921, 115, 338, আছে হচ্ছে গিয়ে 376। এই 4টা সংখ্যার মধ্যে কোনটি 3 দ্বারা বিভাজ্য, এটা আমাকে দেখাইতে বলছে। এইটা করার জন্য তুমি কি করবা? জাস্ট এই 3 দ্বারা বিভাজ্য টেস্ট করার জন্য কি বলছি, অঙ্কগুলোকে যোগ করে, অঙ্কগুলো যে অঙ্কগুলো আছে, এই যে সংখ্যা গঠন করা, 921 একটা সংখ্যা না, 921 সংখ্যা গঠন করার জন্য এইগুলো এক একটাকে অঙ্ক বলা, যাই হোক, এই সবগুলোকে যোগ করবা। তাহলে 9 যোগ 2 যোগ 1 কত হয়? 9 2 11 1 12। এই 12 কি 3 দিয়ে ভাগ যায় না? তাহলে অ্যান্সার তোমার এইটাই। এখন এইটা একটু টেস্ট করে দেখো, 1 যোগ 1 2 কত হয়? 7। এই 7 কি 3 দিয়ে ভাগ যায়? যায় না, তাহলে এটা অ্যান্সার হবে না। আবার 3 3 6, 8 6 14 হয়, 14 কে কি 3 দিয়ে ভাগ যায়? যায় না। 7 3 10 6 16 হয়, এটা কি 3 দিয়ে ভাগ যায়? যায় না। তাহলে অ্যান্সার হবে তোমার এইটা, কারণ এইটাকে 3 দিয়ে ভাগ করা যায়। সবাই কি বুঝতে পারছো? বুঝবা, এই গোফরান বুঝবা না মানে তোমাদের বুঝাবো, একদম খাওয়াই দিবা আল্লাহর রহমতে। একদম এমন ভাবে বুঝাবো, যতগুলো সলভ ক্লাস লাগে সব দিব, যত দরকার তোমাদের ক্লাস, ইনশাআল্লাহ। এখানে ম্যাথ শিখাই দিব একদম তোমার, মানে প্রায় পেইন ম্যাথের কথা বলতেছি আমি। এরপরে আসে একটা খুব ইম্পর্টেন্ট ম্যাথ, 5 ড্যাশ দেওয়ার না এরকম 9, হ্যাঁ, মাঝখানে কোন সংখ্যা বসালে 9 দ্বারা বিভাজ্য হবে? মাঝখানে এখানে এই গ্যাপে কোন সংখ্যা বসালে 9 দ্বারা বিভাজ্য হবে? সেই অপশনটা আমি বলে দিই, দেখো অপশন কি আছে। অপশন আছে 8 9 5 10, নাকি না 4 5 6 10, 4 5 6 10, এর মধ্যে কোন সংখ্যাটা যদি মাঝখানে তুমি বসাও তাইলে 9 দ্বারা বিভাজ্য হবে? এখন 9 দ্বারা 3 দ্বারা বিভাজ্যতার সিস্টেম একই রকম, সংখ্যা অঙ্কগুলোকে যোগ করে তারপরে তোমার 9 দিয়ে ভাগ যায় কিনা এটা দেখবে। 9 দ্বারা বিভাজ্যের ক্ষেত্রে, 3 দ্বারা বিভাজ্যের ক্ষেত্রে অঙ্কগুলোকে যোগ করে 3 দ্বারা ভাগ যায় কিনা সেটা দেখতে হয়, ঠিক আছে? দেখো তো এখন এখানে মানে এই গ্যাপে, মানে এটা পুরোটা একটা সংখ্যা, ধরো 4 বসাইলাম আমি, তাহলে 4 বসাইলে 5 4 9, 9 9 18, আয় প্রথম ক্ষেত্রে প্রথমটাই মিলে গেলে হয় না, তাহলে ভালো হয় না, এইটা হবে অ্যান্সার। যদি 5 বসাই, 5 বসাইলে কি হইতে বলো তো? 5 আর 5 10 আর 9 19, 19 কে কি 9 দ্বারা ভাগ করা যায়? যায় না, তাহলে এটা অ্যান্সার হবে না। এরপরে আমি 6 বসাই, 6 5 11 আর 9 কত? 20, 20 কে কি 9 দ্বারা ভাগ করা যায়? যায় না, তাহলে এটা হবে না অ্যান্সার। 10 বসাও, কত হয়? 5 আর 10 15 আর 9 25, 10 বসাও, তাহলে 25 হইলে কি সেটা কি 9 দ্বারা ভাগ করা যায়? যায় না, তাহলে অ্যান্সার হচ্ছে প্রথমটা। বুঝতে পারছো সবাই? সবাই কি বুঝতে পারছো? এখন এই যে কে যেন প্রশ্ন করছিল, সে কি বুঝছো? সে কি বুঝতে পারছো? বলো তো বুঝছো কিনা। আজকে খুবই ইম্পর্টেন্ট বিষয় কতগুলো, একদম যেগুলো সহজে পারা যায় ওই ম্যাথ গুলো একদম শিখিয়ে দিব তোমাকে। এখন আমি আসি ভিডিও, এই 9 দ্বারা এগুলো পারবা এখন? আরেকটা তোমাদের করতে দেই তো, দেখি তো।
একই রকম এই ম্যাথটার মতোই। এই দেখো এখানে আছে 4, হ্যাঁ। এই ম্যাথটা দেখো কোনটি 9 দ্বারা বিভাজ্য হয়, আমি অপশন দিয়ে দিই, তোমাদের সবার পারতে হবে, এখানে যারা যারা আছে সবার অবশ্যই অবশ্যই পারতে হবে। 8 9 5 10, এটা হবে 8 9 5 10। এই অপশনগুলো তোমার আছে, 8 9 5 10, এই অপশনগুলো আছে, দেখো তো পারো কিনা। এটা কোনটা হবে আনসার, সবাই বের করো তো। এইটার কোনটা হবে আনসার, সবাই বের করো। এইটার কোনটা হবে সবাই বের করো। এটা সবাই কোনটা হবে, এবং শেষে ক্লাসটা শেষে বলবা যে ক্লাস কেমন বুঝছো। ঠিক আছে, সবাই একটু বলবা। অনেক ভালো বুঝতেছ। গোফরান বুঝছো, গোফরান কমেন্ট করছিল না? ওকে, ওই কোনটা হবে বলো তো এখন অ্যান্সার, এখানে গ্যাপে কোনটা হবে। সবার প্রশ্নে আনসার চাই। মেরি ইসলাম, তাসকিন আহমেদ নূর, সুমন হোসেন, রূপালী আক্তার, মিস্টার বর্ণ, গোফরান, ওকে, সুমা পাল, চন্দ্রবিন্দু, তারপরে ভাজক সংখ্যা। ভাজক সংখ্যা আসবে, সেটা আজকে না নাকি আছে? হ্যাঁ আজকে আসতে পারে, হ্যাঁ ভাজক সংখ্যাও আছে, ভাজক সংখ্যাও আছে। ও 5 দ্বারা বিভাজ্য, আমি এটা বলি না, 5 দ্বারা বিভাজ্য বলতে হবে। আচ্ছা সবাই বুঝতে পারছো। এখানে কি হবে, এখানে দেখতে হবে, ধরো 8 বসাইলাম আমি, 8 বসাই আছে, 8 4 12, 12 আর 9 কত, 21, 21 কি 9 দ্বারা ভাগ করা যায়? যায় না, তাহলে এটা হবে না আনসার। 9 বসাই দেখি দ্বিতীয়টা, 9 4 13, 9 9 18 আর 4 22, 22 কে তো আর 9 দিয়ে ভাগ করা যায় না, এইটাও অ্যান্সার হবে না। 5 বসাই দেখি, 5 4 9, 9 9 18, 18 কি 9 দ্বারা ভাগ করা যায়? কাজেই অ্যান্সার হবে আমার 5। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। হ্যাঁ ভাজক সংখ্যা আজকে বলবো, ভাজক সংখ্যা তো আমি ভিডিও বানাইছি, দেখছো না? এরপর আসো, যারা সবাই আমার পেজটা ফলো করবা, তাইলেই দেখবা যে বিভিন্ন ভিডিও দিব তোমাদের, অনেক উপকার হবে তোমাদের। যেমন কোন সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য, 4 দ্বারা বিভাজ্য, এরকম একটা অঙ্ক, এগুলো পরীক্ষায় সব প্রশ্ন পরীক্ষায় আসে। আমি যত বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন আসে সব প্রশ্ন একদম যে 4 5টা বই মিলে শীট বানানোর চেষ্টা করছি, যে অঙ্ক বেশি হয়েছে, কিন্তু তোমাদের যারা যারা কমপ্লিট করবা, যদি আগ্রহ থাকে, আল্লাহর রহমতে তুমি ভালো করতে পারবা, নিশ্চিন্তে অনেক ভালো করবা। ম্যাথে তুমি যদি আগ্রহ থাকে, আমার সাথে যদি 4 5 মাস তুমি থাকো, তোমার যদি আগ্রহ নিয়ে থাকো, তোমাকে ম্যাথে স্ট্রং জোন বানানোর দায়িত্ব আমার, যদি আগ্রহ থাকে। দেখো আমি কথা বলতেছি কত উৎফুল্ল না, মানে আমার ভালো লাগে, তোমার শিখাইতেই ভালো লাগে, এবং তুমি যদি আগ্রহী না থাকো, তাহলে তো আমার দ্বারা কিছু করা সম্ভব না। তোমার এরকম আগ্রহী হতে হবে। ওকে, হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, রিয়াজউদ্দিন শেখের শূন্য আর ফার্স্ট 5 দেখলো, ওইটাও লাগবে আমাদের। ধরো তাহলে ক নাম্বার দেখো, এটা কত নম্বর? এইটা হচ্ছে আমাদের 4 নাম্বার। এইটার অপশনটা কি কি আছে? 92,122। খ নাম্বার আছে, খ নাম্বার 52,056। গ নাম্বার, এটা কত হবে আনসার, দেখো দেখো তো, 33,833, 33,833। তারপরে হচ্ছে ঘ 37,62, এইটা কত হবে আনসার বলো তো। আচ্ছা আমরা একটু সামনে আগাই, আর এইগুলা তোমরা পারবা। আদ্রিকা জান্নাত, এটা আমি শীট যেটা বানাইতেছি সেটা একদম এখনকার শীট, বুঝছো? এটা তো এখন বানাইতেছি আমি। আচ্ছা আমি যেটা শীট বানাইতেছি সেটা কি 2 3 ইয়ার আগের, এখন বানাইতেছি রানিং শীট। এটা এটা তো তুমি বলতেছো হয়তো অন্যটা। আচ্ছা এটা অ্যান্সার কত হবে বলো তো, এইটা অ্যান্সার কত হবে লাস্ট, দেখতে হয় 4 দ্বারা বিভাজ্যতা, দেখতে হয় লাস্ট 2 ডিজিট কোনটাকে জাস্ট 4 দ্বারা ভাগ করা যায়, সেটা দেখবা। এ দেখে বোঝা যায়, 22 কে 4 দ্বারা ভাগ করা যায় না, এটা অ্যান্সার হবে না। 56 কে 4 14 56, 56 কে ভাগ করে দেখো, হবে, এইটাই অ্যান্সার। ঠিক আছে, এই হচ্ছে আমাদের বিষয়। এরপরে 5 দ্বারা বিভাজ্যতা নিয়ে আমি বলি নাই, তবে এটা 5 দ্বারা বিভাজ্যতাটাও ইম্পর্টেন্ট। 5 দ্বারা বিভাজ্যতা এটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যদি কোনো একটা সংখ্যার, ধরো 2 5 2 6 0, যদি লাস্টের অঙ্কটা শূন্য থাকে, অথবা 2 7 2 3 5 0 বা 2 0, এরকম লাস্টে যদি জিরো থাকে, লাস্টে কি থাকে, ও আচ্ছা আরেকটা একটু লিখলাম আমি, জিরো।
আর যদি 5 থাকে, লাস্টে যদি 5 থাকে, দুইটা জিনিস, একটা হচ্ছে হয় 0 থাকতে হবে অথবা 5 থাকতে হবে। এর যে কোনো একটা যদি থাকে তাহলে এটা 5 দ্বারা বিভাজ্য। 0 থাকতে হবে অথবা 5 থাকতে হবে, 0 থাকতে হবে অথবা 5 থাকতে হবে, ঠিক আছে? হ্যাঁ, 0 থাকতে হবে অথবা 5 থাকতে হবে। এখন এটা হচ্ছে 5 দ্বারা বিভাজ্যতা। এটা আমি 6 নাম্বার, আমাদের ম্যাথটা 6 নাম্বার ম্যাথটা দেখো, আমার শীটের 6 নাম্বার ম্যাথ। সেটা হচ্ছে আমার শীট, এটা কিন্তু অন্য শীট না, এটা পার্সোনালি আমি বানাইছি শীটটা। আমার শীট এখনো বানানো চলতেছে, বুঝছো, বানাইতেছি, এটা রানিং শীট। 5 দ্বারা বিভাজ্য কোনটা? এটা হচ্ছে 222 আছে ধরো একটা, ক নাম্বার? 5 দ্বারা বিভাজ্য কোনটা? 222 আছে একটা, খ নাম্বারে আছে কত আছে? 236, 285, 236, গ নাম্বারে আছে 285। তাহলে অ্যান্সার কোনটা হবে বলো তো? এই তিনটা যদি অপশন থাকে তোমার হাতে, ঘ নাম্বারে আছে 187। অ্যান্সার কোনটা বলো তো? সবাই দিয়ে ফেলো, আমি একটু ভাজ্য সংখ্যায় আসি, বেশি সময় নেওয়া যাবে না তোমাদের, আর 10 মিনিটের মধ্যে ক্লাস শেষ করবো ইনশাল্লাহ। ক প্লাস ঘ কোনটা, কোনটা থেকে আসলো? কোথা থেকে বললা? ক প্লাস ঘ কোথা থেকে বললা? কোনটা ক প্লাস ঘ? এটা 6 নাম্বার ম্যাথটা, হ্যাঁ, আমার শীটের 6 নাম্বার ম্যাথ, এটা শীটের 6 নাম্বার। সেটা হচ্ছে 5 দ্বারা বিভাজ্যতা। তুমি টেস্ট করবা কিভাবে? সেটা হচ্ছে হতে হবে লাস্টে 0 হতে হবে অথবা 5 হতে হবে, যে কোনো একটা হতে হবে। তাহলে অ্যান্সার কি হবে দেখো, এখানে কি আছে? লাস্টের অঙ্কটা 2 হবে না, লাস্টের অঙ্কটা 6 আছে, হবে না, 5 আছে। এই 5 যেখানে আছে, 5 দ্বারা বিভাজ্যতা এটা। এখন আমি আবার একটু শুরু থেকে বলি, তোমাদের রিভিশন দেওয়াই, তোমরাও আমার সাথে সাথে রিভিশন দাও। যদি 2 দ্বারা বিভাজ্যতা হয় তাহলে তো জোড় সংখ্যা, লাস্টের অঙ্কটা, একটা অঙ্ক 2 দ্বারা বিভাজ্য হলে হয়। 4 দ্বারা বিভাজ্যতা টেস্ট করার জন্য লাস্ট দুইটা অঙ্ক দেখতে হয়। 2, 4, 8 একরকম, কাছাকাছি লিখবে, এগুলো নোট আকারে লিখবে সুন্দর করে। তাহলে 2 দ্বারা বিভাজ্যতা, 4 দ্বারা বিভাজ্যতা, 8 দ্বারা বিভাজ্যতা, এই তিনটা একই রকম। একটা একটা অঙ্ক, দুইটা অঙ্ক, চারটা অঙ্ক দেখতে হয়। 3 দ্বারা আর 9 দ্বারা হুবহু এক। সেটা হচ্ছে অঙ্কগুলোকে যোগ করে 3 দিয়ে ভাগ দিতে হয়, অঙ্কগুলোকে যোগ করে 9 দিয়ে ভাগ দিতে হয়। আর 5 দ্বারা বিভাজ্যতা হচ্ছে কি, লাস্টের অঙ্কটা 0 অথবা 5 থাকতে হয়। সবাই আমার সাথে সাথে পড়ছো? সবাই বুঝতে পারছো বিষয়টা? সবাই বুঝছো কিনা? এই ক্লাস এই পর্যন্ত কেমন বুঝছো বলো তো? আবার লাস্ট 10 মিনিটে শেষে আবার সুন্দর বলবা, যেটা কিরকম বুঝছো সেটা বলবা। এখন আসি ভাজক সংখ্যা নির্ণয়। ভাজক সংখ্যা নির্ণয়, আচ্ছা ভাজক সংখ্যা, এটা টাইপ করে, ভাজক সংখ্যা নির্ণয়। ভাজক সংখ্যা, ভাজক সংখ্যাটা আমি তোমাদের কি বলছি, আমার ভিডিও আছে খুব সুন্দর একটা, ওইটা ভিডিও দেখে নিবা দরকার হয়। এটা হচ্ছে গিয়ে ভাজক সংখ্যাটা হচ্ছে কি, যে ধরো আমি বললাম 25, এই 25 কে কি কি দ্বারা ভাগ করা যায়, এগুলো হচ্ছে ভাজক। আর 1 দ্বারা ভাগ করা যায়, নর্মালি সব সংখ্যাকে 1 দ্বারা নিজেকে দ্বারা তো করাই যায়। 2 দ্বারা যায় না, 3 দ্বারা যায় না, 5 দ্বারা যায়, তাই না? তারপরে আর কত দ্বারা যায়? 25 দ্বারা যায়। আর কোনটা দ্বারা যায়? যায় না। এই যে 1, 5, 25, এই সংখ্যাগুলো হচ্ছে 5-এর ভাজক সংখ্যা। প্রশ্ন হচ্ছে কি কি ভাজক সংখ্যা, সেগুলা পরীক্ষায় আসে না। পরীক্ষায় আসে কয়টা ভাজক আছে, 25-এর ভাজক কয়টা, সেইটা পরীক্ষায় আসে। আচ্ছা, শেষ দুইটা অঙ্ক যদি শূন্য থাকে, অবশ্যই 4 দ্বারা ভাগ যাবে। কারণ কি, শূন্য 4 দ্বারা ভাগ যায় না, শূন্যকে সব সংখ্যা দ্বারাই ভাগ দিতে পারো, দুইটা শূন্য হতে হবে। আমাদের 4 দ্বারার সিস্টেম হচ্ছে গিয়ে দুইটা অঙ্ককে ভাগ করতে, লাস্টে দুইটা অঙ্ক মিলে যে সংখ্যাটা হয় ওইটাকে ভাগ দিতে হবে, ঠিক আছে? ভালো কথা বলছো, একটা ভালো প্রশ্ন করছো। যদি এরকম হয় ধরো 4300 আছে, তাহলে এই দুইটা অঙ্ক আমি দেখবো, বলবো যে 4 দ্বারা ভাগ যায় কিনা টেস্ট করো। তাহলে লাস্ট দুইটা অঙ্ককে ভাগ করা যায় কিনা দেখবা। শূন্যকে 4 দ্বারা ভাগ করা যায় না? যায়। শূন্যকে 4 দ্বারা ভাগ করা যায়, তাহলে কাজেই এটা ভাগ হবে। দুইটা দুইটা শূন্য আছে, এটা হবে। আচ্ছা দেখ, আসো সামনে দিকে আসি। এই ভাজক সংখ্যা 25-এর ভাজক সংখ্যা তাহলে আসলে কয়টা? 3টা। এখন কে কে ভাজক, এটা পরীক্ষায় কখনোই আসে না, আসে হচ্ছে কয়টা ভাজক সংখ্যা, সেটা হচ্ছে প্রশ্ন। এখন এই 25-এর ভাজক সংখ্যা বের করার সিস্টেমটা কি? সিস্টেম হচ্ছে এরকম, এই 25-কে ভাঙাবা, তাহলে 2 দ্বারা যায় না, 3 দ্বারা, আগে 2 দ্বারা সর্বনিম্ন দেখতে হয়, 3 দ্বারা, 4 দ্বারা, 5 দ্বারা যায়, 5 5 25, আর তো যায় না, যায়। এটাকে কি লেখা যায়? 5-এর স্কোয়ার। এখন এই যে 5-এর স্কোয়ার যে আমি লিখলাম, এখানে ভাজক সংখ্যা বের করার খুব সহজ একটা সূত্র আছে, সেটা হচ্ছে কার উপরে পাওয়ার সেটা দেখার দরকার নাই, পাওয়ারটা কত সেটা লাগবে তোমার। পাওয়ার আছে 2 না? পাওয়ার, এই ভাজক সংখ্যা নির্ণয়ের সূত্র আছে পাওয়ার যাই থাকবে সেটার সাথে 1 যোগ। এইটা সূত্রই আছে একটা, আমরা অনার্সে পড়ছি এটা।
এটা একটা সূত্রই আছে, পাওয়ার যা থাকবে তার সাথে এক যোগ হবে, তাহলে টোটাল ভাজক সংখ্যা কয়টা হবে? তিনটা। এই দেখো ভাজক সংখ্যা 3। বুঝা গেছে কথা? বুঝা গেছে? বুঝতে পারছো কথা? এই ভাজক সংখ্যা কয়টা হবে? তিনটা। এখন আসো, এই 25-এর ভাজক সংখ্যা, এখন আমাদের আসে মেইনলি কোনটা জানো? 72, 1024, 32, 64 এগুলা। এখন আমি আরেকটা দেখি দাও, 64 নিলাম। 64 এর ভাজক সংখ্যা কত এটা আমি বের করব। কে কে ভাজক সেটা দরকার নেই, লাগবে কি ভাজক সংখ্যা। আরেকটা কথা, এইগুলা এক একটাকে ভাজক বলে না, যেগুলোকে দ্বারা ভাগ করা যায়, এটার নাম কিন্তু উৎপাদক, আবার গুণনীয়ক। খেয়াল করছো? এগুলো ভাজক, উৎপাদক, গুণনীয়ক একই কথা, একই মিনিং বুঝায়। এখন দেখো এটাকে ভাগ কর, কি করো, ভাঙাও। 2 দ্বারা যায় 32 দুগুণে 64, এটাকে আবার 2 দ্বারা যায়। আমাদের ক্লাস প্রায় শেষ করে ফেলবো আর 5 মিনিট। হ্যাঁ, বাইরে ক্লাস নিতেছি, বেশিক্ষণ নেওয়া যাবে না, বুঝছো? আমাদের পেইড ব্যাচের ক্লাস প্রায় আমি চেষ্টা করবো, যেহেতু 7:45 থেকে শুরু করবো, 1.5 ঘন্টার মতো তোমাদের হয়তো বা বিসিএস টু যেটা ক্লাস থাকবে, সেক্ষেত্রে সেই হিসেব করে নিব আমরা, সমস্যা নেই। এটাকে কত লেখা যায়? 8 দুগুণে 16, 4 দুগুণে 8, 2 দুগুণে 4। তাহলে তোমার এখানে কত লিখলা দেখো? 1 2 3 4 5 6 6, তাহলে 2 টু দি পাওয়ার 6 লেখা যায় না? তাহলে 2 টু দি পাওয়ার 6 লেখা যায়। অ্যান্সার কার উপরে পাওয়ার দিছো সেটা দরকার নাই, দরকার হচ্ছে কি পাওয়ার কত। পাওয়ার হচ্ছে 6 এর সাথে 1 যোগ, তাহলে 7 হবে ভাজক সংখ্যা। বুঝা গেছে? 7 হবে তোমার, নাকি ভুল লিখলাম? 1 2 3 4 5 6, 7 হবে ভাজক সংখ্যা। 8 কেন ভুল লিখছি? 32, ও 32, 16 দুগুণে 32, 8 দুগুণে 16, 4 দুগুণে 8, 1 2 3 4 5 6, 6টা তো হয়। এই আমি ঠিক আছি, তুমি আমাকে কনফিউজ করতেছো কেন? হ্যাঁ হ্যাঁ, মৌলিক উৎপাদকে একদম ঠিক কথা বলছো। এই প্রসেসে মৌলিক উৎপাদকে ভাঙানো হয়। এত কঠিন শব্দ উৎপাদক, মৌলিক উৎপাদক, এত কঠিন কথা বললে সবার জন্য সমস্যা হবে। ঠিক আছে, এই জন্য দরকার নাই, আমাদের এইভাবে ভাঙাইলেই হবে। ঠিক আছে, এখন আসি আমি একটা 72-কে নেই। 72 নেই। 72 নিলে আরেকটা জিনিস, নতুন একটা বিষয় আসবে। 72কে ভাঙো তুমি। 36 দুগুণে 72, 18 দুগুণে 36, 9 দুগুণে 18, 2 দ্বারা আর যাবে না, এখন দিবে 3 দ্বারা। সবাই বুঝতে পারছো না এই বিষয়টা? সবাই বুঝতে পারতেছো? এই যে কাজটা করতেছি সেটা সবাই বুঝতে পারতেছো না? ফরিদুল ইসলাম, অসংখ্য ধন্যবাদ তোমাকে। আহ তোমাদের ভালো ভালো আমার এই পেজ বেসে ক্লাসে ভালো কমেন্ট করার জন্যই তো আমি বাহিরে এরকম আরো বেস্ট করার, মানে করছি, সাহস করছি। অথবা সাহস বলতে মানে তোমাদের উদ্যোগেই করতেছি। দেখো, এখন এইটাকে লেখা যায় কি জানো? এখানে 3টা 2 আছে, তাহলে 2 কিউব, আর 2টা 3 আছে, তাহলে এটাকে লেখা যায় কি? 2 স্কয়ার। তাহলে এটা কি হবে? এটা কিছু না, সহজ, কিছুই না। অ্যান্সার এটা ভাজক সংখ্যা হবে কি? এই যে কার উপরে পাওয়ার দরকার নাই, পাওয়ারটা আছে 3, এর সাথে যোগ হবে 1। দেখো মাঝখানে গুণ আছে না, গুণ হবে, ব্র্যাকেট দিয়ে গুণ লিখবা। এরপরে দেখো এই 2 আছে না, তাহলে 2 এর সাথে 1 যোগ, কত হইলো? 4 আর 3 যোগ করলে কত হয়? মানে সরি, 4 আর 3 গুণ করলে 12 হয়, তাহলে ভাজক সংখ্যা হবে 12টা। সবাই এই বিষয়টা বুঝতে পারছো? যদি এরকম গুণ আকারে যতগুলো থাকুক, গুণ আকারে, ধরো আমি বললাম, ধরো এখানে এমন কিছু আছে যেটা এখানে আসছে আবার 7 এরকম আছে, ধরো একটা 7 আছে, ধরো ধরো এরকম করতে করতে এটা 7ও আছে, তাহলে সেক্ষেত্রে কি হবে? এই পার্টটা আগে বুঝছো কিনা সেটা একটু দেখো, তারপরে আমি আর একটু বুঝাই দিই। ধরো এখানে যাই আছে সেটা আবার 7ও একটা আছে, হ্যাঁ, সেটা তাহলে কি হবে? এটা আশা করি বুঝছো সবাই। ধরো এখানে একটা 7ও আছে, এটা গুণ করতে করতে একটা 7ও আসছে, তাহলে অ্যান্সার কত হবে বলো তো? এটা হবে 3+1, এই যে পাওয়ারটা 3+1, এই মাঝখানে ইন্টু, এখানে হবে 2+1 ইন্টু, এই 7 এর উপর পাওয়ার কত বলো তো? কিছুই নাই, তার মানে 1 না, তাহলে 1+1, কিছু পাওয়ার না থাকলে 1+1 হয়। তাহলে এইটা হয় গিয়ে 4 ইন্টু 3 ইন্টু 2, 3 4 12 দুগুণে 24 হবে আনসার। যদি 7 থাকতো, আমি কথাটা উদাহরণ হিসেবে দিছি। হ্যাঁ, গুণে পাওয়ার, বুঝতে পারছো বিষয়টা? হ্যাঁ, আমার ক্লাস প্রায় শেষ করে দিচ্ছি, আর 3 4 মিনিট। আচ্ছা, এখন আমি তোমাদেরকে একটা দিই, সবাই বুঝতে পারছো? 1024 যদি দেই, 1024,
এটা এই প্রশ্নটা আসে পরীক্ষায় মাঝে মাঝে। 72-এর ভাজক সংখ্যা কত? 1024-এর ভাজক সংখ্যা কত? 1024, এইটার ভাজক সংখ্যা কত হবে বলো? 1024 এর ভাজক সংখ্যা কত হবে? ও, এটা বুঝো নাই তুমি? ওইটা বুঝো নাই না? ওইটা যদি না বুঝে থাকো দেখি তো। ধরো আমি 504 এর ভাজক সংখ্যা বের করব। কত? 504 এর ভাজক সংখ্যা বের করব। হ্যাঁ, এইটা যারা যারা পারবা করে ফেলো তো। এটা যারা যারা পারবা করে ফেলো। এইটা যারা যারা করে পারবা করে ফেলো। এইটাকে আমি কি করতে পারি? 2 দিয়ে আগে দাও। 25 দুগুণে 50, 2 দুগুণে 4, 12 দুগুণে 24, 6 দুগুণে 12, তাই না? 12 দুগুণে 24, 1, 6 দুগুণে 12, তাহলে 6 দুগুণে 12, 3 দুগুণে 6, 3 21, 3 7 21, এরকম আসলো না? এরকম যদি আসে তাহলে তোমার কি হইলো ঘটনাটা বলো তো? এখানে কি হয়? এখানে 2 আছে কয়টা? 1 2 3। এই যে ভাঙানোটাও তো বুঝতে পারো, ভাঙানোটাও তো বুঝতে পারো, তাই না? এটাকে লেখা যায় 2 কিউব। এরপরে 3 আর 3 দুইটা আছে, এটাকে লেখা যায় 3 স্কোয়ার। আর এইটাকে হচ্ছে 7 শুধু একটা। তাহলে এখানে ভাজক সংখ্যা কয়টা হবে? ভাজক সংখ্যা বের করার নিয়ম হচ্ছে কি, এই যে পাওয়ার আছে 3, তুমি লিখবা 1 বেশি, মানে 1 যোগ করবা। এই মাঝখানে গুণ চিহ্ন আছে, গুণ চিহ্ন দিবা। এই 2 আছে, লিখবা 1 বেশি 3, মানে 1 যোগ করবা। আবার এখানে পাওয়ার কিছু নাই, 1 আছে, তাহলে লিখবা 2, 1 বেশি লিখবা। যত পাওয়ার থাকবে তা 1 বেশি লিখবা, আর মাঝখানে যে গুণ চিহ্ন আছে সেটা দিবা। তাহলে 3 × 12 = 24। এখন বুঝছো কিনা দেখো তো? যত পাওয়ার থাকবে তার থেকে 1 বেশি। 3 আছে, 4 লিখছি, 1 যোগ করছি, আর মাঝখানে গুণ চিহ্নটা দিছি। 2 আছে, 3 লিখছি, মাঝখানে গুণ চিহ্নটা দিছি। 1 আছে, 2 লিখছি, 1 বাড়াই দিবা সবসময়। জিকে ক্লাস শুরু, আমাদের ক্লাস শেষ। এখন দাঁড়াও 1 মিনিট। জিকে ক্লাস শুরু, আমাদের ক্লাস শেষ, এইটা শেষ করে দিই। তাহলে 5 দুগুণে 10, 12 দুগুণে 24, কত 28, কত 25 দুগুণে 50, এই হচ্ছে। আচ্ছা, আজকের ক্লাসটা এখানেই শেষ আমাদের। আজকের ক্লাস এখানেই শেষ। সবাই একটু বলে যাও আজকের ক্লাসটা কেমন বুঝতে পারছো। সবাই একটু বলে যাও, তারপর তোমরা আমাদের ক্লাস এখনই শেষ করে দিচ্ছি। আজকের ক্লাসটা কেমন বুঝতে পারছো সেটা সবাই একটু বলবা। আজকের ক্লাস এ পর্যন্তই থাকবে। সবাই কেমন বুঝতে পারছো সেটা একটু বলবা। আজকের ক্লাসটা কেমন বুঝতে পারছো সেটা বলবা। সবাই একটু সেটা বলে যাও কেমন বুঝতে পারছো। হ্যাঁ, আজকের ক্লাস আমাদের এ পর্যন্তই। দেখো, এইটা তো বুঝতে পারো না, এগুলো এই ভাঙানোটা বুঝতে পারতেছো না? 1 2 3 4 5 6 7 8 9 10, টোটাল 10টা আছে, মানে 2 টু দি পাওয়ার 10। কয়টা পাওয়ার আছে? 10টা, তাহলে 10-এর সাথে 1 যোগ হবে, आंसर হবে 11টা। যেহেতু একটাই আছে, একটা যদি একটাই জিনিস থাকে তাহলে সহজ, একদম জাস্ট 1 যোগ করে দিলেই হয়। সবাইকে, মানে তোমরা যারা ক্লাস করতেছো, আজকের ক্লাসটা যারা করছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের ক্লাসটা কেমন লাগছে সবাই বলবা। আর যদি কেউ বাহিরের থেকে থাকো তাদেরকে উদ্দেশ্য করে বলি, আমাদের আজকে শুরুটা করছি আমরা ক্লাসটা, মানে আমাদের প্রিলি এবং রিটেন, ম্যাথ এবং মানসিক দক্ষতার মানে প্রিলি এবং রিটেনকে সমন্বয় করে আমি পড়াবো। যেমন এই আমাদের যে প্রিলি, এই যে কি বলে বাস্তব সংখ্যার উপরে যে ম্যাথ গুলো আছে না, যেগুলো রিটেনে আসে সেগুলো আসবে শেষের দিকে। সেই রিটেনটাও আমি ক্লাস, মানে এই চ্যাপ্টার শেষে রিটেন পার্টটাও কমপ্লিট করে দিব, যাতে করে তুমি পরীক্ষায় যা কারা চাকরি পাবে, যারা প্রিলি এবং রিটেন একসাথে সমন্বয় করে পড়বে তারা আগায় থাকবে। শুধু প্রিলি দিয়ে তো কখনোই চাকরি হয় না, তাই না? এখন যদি তোমার সেরকম দরকার হয়, আমার এই কোর্সে নিশ্চিন্তে অ্যাড হতে পারো। আমি পার্সোনালি টেক কেয়ার করবো এবং এমন ভাবে করি, সেটা হচ্ছে তোমরা অবশ্যই অবশ্যই তোমার আগ্রহ থাকলে অনেক ভালো কিছু করতে পারবা। ম্যাথে তোমার কোনো দুর্বলতা ইনশাআল্লাহ থাকবে না যদি তোমার আগ্রহ থাকে। 5 মাসের মতো আমার কোর্সটা কমপ্লিট করতে সময় লাগবে। প্রিলি এবং রিটেন একসাথে ইনশাআল্লাহ কমপ্লিট হয়ে যাবে। আজকের ক্লাসটা কেমন বুঝতে পারছো সবাই অবশ্যই বলো, এবং তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক কষ্ট করছো এবং আশা করি তোমাদের অনেক উপকার হয়েছে। এবং যারা যারা কি বলে, কেউ যদি অ্যাড হতে চাও অ্যাড হতে পারো, অথবা আরো কিছু ক্লাস আমার দেখতে পারো। মূলত আমার বাহিরে পরিচিতির জন্য এই ক্লাসগুলো নেওয়া, বাইরে, ঠিক আছে? 2 একটা মাঝে মাঝে আসবো, বা সপ্তাহে প্রায় সপ্তাহে আসবো হয়তোবা। আর ভিডিওগুলো তোমরা আমার আইডিটা কি বলে পেজটা ফলো রাখতে পারো, যাতে করে তোমরা যে কোনো ভিডিও, ভালো ভালো ভিডিও দিব, সেগুলো তোমাদের উপকারে আসবে আশা করি। ওকে, ঠিক আছে। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর কারো কোনো প্রশ্ন আছে, কথা আছে কোনো?
আশা করি কথা নাই, ঠিক আছে, ভালো থাকবা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।